নমস্কার, আমি শুভদীপ অধিকারী। আমি আজ তোমাদের কেমিস্ট্রি ক্লাসটা নেব। আমাদের সংস্থা স্টুডেন্টদের কোথায় মাথায় রেখে এখনকার ভয়াবহ পরিস্থিতির জন্য অনলাইন ক্লাস শুরু করেছে। তার কারণ এই পরিস্থিতিতে ছেলেমেয়েরা সাধারণত কি তাদের টিউশন বা স্কুল সমস্ত কিছু অফ আছে। অফ থাকার জন্য তারা তাদের প্রয়োজনীয় যে ক্লাসগুলো দরকার ঠিকঠাক করে করতে পারছে না। আমাদের যে টাইমটা আমরা পেয়ে থাকি সেটা নিতান্তই কম টাইম, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে। তার জন্য এমনিতে আমাদের 2 মাসের মতো অতিবাহিত হয়ে গেছে। তার জন্য যে টাইমটা আমাদের আছে সেই টাইমের মধ্যে ক্লাসটা ঠিকঠাক করে শেষ করার জন্য আমাদের কি করতে হচ্ছে না, এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা ক্লাসটা শেষ করব। তার জন্য সাধারণত আমরা কিছুটা হলেও তোমাদের হেল্প করার চেষ্টা করছি। তাহলে আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যালকেন। ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে প্রায় 4 থেকে 5 মার্কের মতো সাধারণত তোমাদের কোশ্চেন আসবে। এই 4 থেকে 5 মার্কের মধ্যে 1 নম্বর এমসিকিউ, বাদ বাকি সাধারণত হচ্ছে 3 থেকে 4 নম্বরের মতো কোথায় আসবে না হচ্ছে কি বড় কোশ্চেনে আসবে। বড় কোশ্চেনে সাধারণত 1 + 1 2 এরকম ভাবে ডিভিশন থাকে। যাও, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফার্স্ট হ্যালো অ্যালকেন। তাহলে হ্যালো অ্যালকেনটা কি না, প্রথমে আমি লিখেছি হ্যালো অ্যালকেন। তাহলে হ্যালো মানে তাতে কি আছে, কি হ্যালোজেন আছে। কি আছে না, হ্যালোজেন পরমাণু আছে। হ্যালোজেন পরমাণু আর অ্যালকেন আছে। অ্যালকেন এই দুটো যুক্ত হয়ে সাধারণত হচ্ছে কি হ্যালো অ্যালকেনটা তৈরি হয়। এবার এখানে হ্যালোজেনের মতো যেগুলো আছে সেগুলো তোমরা ভালো করেই জানো। হ্যালোজেনগুলো কি কি আছে, একটা হচ্ছে কি এফ, তারপর হচ্ছে কি সিএল, বিআর আর আয়োডিন, আরেকটা আছে অ্যাস্টামিন। কিন্তু অ্যাস্টামিনটা সাধারণত ধরা হয় না, তার কারণ হচ্ছে ওটা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট। আর এখানে যে অ্যালকেনটা আছে এই অ্যালকেনটা সাধারণত হচ্ছে কি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, এই অ্যালকেনের সাধারণত জেনারেল সংকেতটা তোমরা ভালো করে জানো, CnH2n+2। ঠিক আছে, যাও এইবার আমরা কি করে হচ্ছে কি হ্যালো অ্যালকেন প্রস্তুত হবে একটা রিঅ্যাকশনটা আমরা ধরছি। ওই রিঅ্যাকশন দেখলেই তোমরা বুঝতে পারবে হ্যালো অ্যালকেনটা কিভাবে প্রস্তুত হয়ে থাকে। প্রথমত আমরা একটা সিম্পল একটা হাইড্রোকার্বন ধরছি। সর্বপ্রথম হাইড্রোকার্বনটা হচ্ছে মিথেন। মিথেনে সাধারণত আমরা কি দিচ্ছি না, মিথেনে দিচ্ছি আমরা হচ্ছে কি Cl2 আর H Cl2 এখানে 4টা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে। ওই 4টা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন পরিণ পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে সাধারণত তৈরি হচ্ছে কি না CH3Cl প্লাস সাধারণত হচ্ছে কি HCl। এখানে CH3Cl এটা হচ্ছে কি মিথাইল ক্লোরাইড, এটা একটা হচ্ছে কি না হ্যালো অ্যালকেন। কি বলছি বোঝা গেছে? এরপরে আমরা পরেরটা টপিকটা আলোচনা করব কি না, পরের টপিকটা হচ্ছে কি হ্যালো অ্যালিন। হ্যালো অ্যালিন বলতে এখানে অ্যালিন বলতে অ্যারোমেটিক কম্পাউন্ডটাকে সাধারণত অ্যালিন বলে থাকে। তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ডে যেমন হচ্ছে একটা एग्जांपल ধরছি, एग्जांपल নিচ্ছি। কি एग्जांपलটা না, একটা বেনজিন নিয়েছি। তাহলে বেনজিনের কতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে না হচ্ছে 6টা আছে। এই 6টা কার্বনে 6টা হচ্ছে সাধারণত হচ্ছে কি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে। আমরা সাধারণত একটা হেড পজিশনে হাইড্রোজেন নিয়েছি। ওই হাইড্রোজেনটাকে Cl2 দিয়েছি আর এখানে কি দিয়েছি না FeCl3 দিয়ে হিটিং করলে সাধারণত কি হতে আসবে না, ওই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে যাবে একটা Cl দ্বারা। তখন এইটা একটা হচ্ছে কি হ্যালো অ্যালিন বা এটা সাধারণত ক্লোরোবেনজিন বলে থাকি। এটা একটা হ্যালো অ্যালিন তৈরি হচ্ছে। তাহলে এইভাবে সাধারণত আমরা হচ্ছে কি হ্যালো অ্যালিন বা হ্যালো অ্যালকেন প্রস্তুত করে থাকি। এরপরে আমরা নেক্সট জিনিসটা করব না, এই হ্যালো অ্যালকেনের ক্লাসিফিকেশন মানে শ্রেণী বিভাগ। ক্লাসিফিকেশন তাহলে হ্যালো অ্যালকেনের ক্লাসিফিকেশন আমরা কতগুলো উপায় করতে পারি। জেনারেলি 2 টাইপ। একটা হচ্ছে কি না হ্যালোজেন মানে নাম্বার অফ হচ্ছে কি হ্যালোজেন অ্যাটম। তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা কি করতে পারি না নাম্বার অফ হ্যালোজেন অ্যাটম। আর 2 নম্বর কি করতে পারি না নেচার অফ CX বন্ড। তাহলে এই দুটো টাইপে আমরা সাধারণত হচ্ছে কি করব না হ্যালো অ্যালকেনকে ভাগ করব। তাহলে নাম্বার অফ হ্যালোজেন অ্যাটম আর একটা হচ্ছে নেচার অফ CX বন্ড। তাহলে প্রথমে আমরা হচ্ছে কি নাম্বার অফ হ্যালোজেন অ্যাটম দিয়ে কিভাবে আমরা হচ্ছে কি শ্রেণীবিভাগ করব সেটাই আলোচনা করছি। প্রথমত কয়েকটা एग्जांपल নিয়েছি, एग्जांपलটা ক্লিয়ার হবে। প্রথমত কি করছি না এই CH3Cl নিয়েছি। তাহলে এখানে হ্যালোজেন পরমাণুর সংখ্যা কতগুলো আছে না একটা আছে। যদি
কোন একটা হচ্ছে কি হ্যালো অ্যালকেনে হ্যালোজেন পরমাণুর পরিমাণ একটা থাকে তখন তাকে আমরা কি বলে থাকবো না মনো, কি বলে থাকবো মনো হ্যালো অ্যালকেন, কি বলে থাকবো মনো হ্যালো অ্যালকেন। আবার একটা কথা বলছি, আমরা দিচ্ছি CH2Cl2, তাহলে এখানে হ্যালোজেন পরমাণুর সংখ্যা কতগুলো আছে দুটো আছে, তাহলে দুটো থাকার জন্য এটাকে আমরা কি বলে থাকবো ডাই বলে থাকবো, দুটো থাকার জন্য আমরা কি বলে থাকবো ডাই। আর যদি তিনটে থাকে CHCl3 তখন আমরা সেটাকে আমরা কি বলে থাকবো ট্রাই বলে থাকবো, কি বলে থাকবো না ট্রাই বলে থাকবো, ঠিক আছে। যদি তিনের অধিক থাকে তখন সেটাকে আমরা পলি বলে থাকি। যদি কখনো কোনো একটা হচ্ছে কি যৌগতে যদি তিনটার বেশি হ্যালোজেন পরমাণু থাকে তখন তাকে আমরা কি বলে থাকবো পলি বলে থাকবো, ঠিক আছে। এইবার একটা স্পেশাল কেস এখানে আসছে কি যদি কোনো একটা হচ্ছে কি যৌগতে দুটো হ্যালোজেন পরমাণু থাকে, যেমন एग्जांपल দিলেই বুঝতে পারবে, দুটো एग्जांपल দিচ্ছি দেখো ঠিক করে কি না, একটা হচ্ছে কি CH3, একটা CCl, এখানে একটা H আছে, আর একটা শান্ত আছে কি CH2, নিচে এখানে একটা Cl আছে, এখানে একটা Cl আছে। তাহলে এই দুটো एग्जांपल ভালো করে দেখলে বুঝতে পারবে এই যে যৌগটাতে একটাই কার্বনের সাথে দুটো হচ্ছে কি Cl আছে, আর এটাতে সাথে দুটো পাশাপাশি কার্বন আছে। যদি কোন একটা যৌগের একই কার্বনে দুটো হ্যালোজেন পরমাণু থাকে তাকে জেম ডাইহ্যালাইড বলে থাকবো, কি বলে থাকবো জেম ডাইহ্যালাইড বলে থাকবো, জেম ডাইহ্যালাইড বলে থাকবো। আর যদি দুটো পাশাপাশি কার্বনে থাকে তাকে আমরা হচ্ছে কি ভিসিনাল ডাইহ্যালাইড বলে থাকবো, ভিসিনাল ডাইহ্যালাইড বলে থাকবো। তাহলে এই দুটো জিনিস ভালো করে পড়ে রাখবে, কারণ এখান থেকে পরবর্তীতে রিঅ্যাকশন যখন করব তখন এদের প্রচুর ইউটিলিটি আছে। এরপরে যেমন আমরা হচ্ছে কি হ্যালো অ্যালকেন করলাম, সেই একই রকম সাধারণত এরকম হ্যালো অ্যালকেনও করতে পারে। যেমন কথা বলছি আমরা তিনটা एग्जांपल দিচ্ছি, সেই তিনটা एग्जांपल দেখে তোমরা বুঝতে পারবে। প্রথমে এখানে একটা Cl একই রকম, আর একটা আমরা দিলাম কি Cl। তাহলে এই তিনটে কম্পাউন্ড যে আছে এই তিনটে কম্পাউন্ডটাকে সাধারণত এখানে একটা Cl হ্যালোজেন পরমাণু আছে, তাহলে এটাকে সাধারণত আমরা মনো করে থাকবো। এখানে কিন্তু দুটো আছে, এটাকে সাধারণত আমরা ট্রাই করে থাকবো। এখানে কিন্তু তিনটে আছে, তিনটে থাকার জন্য এটাকে সাধারণত ট্রাই বলবো। একই রকম আমি আগে বলে গেছি যদি তিনের অধিক থাকে তখন সেটাকে আমরা কি বলে থাকবো, তিনের অধিক থাকলে সেটাকে আমরা পলি বলে থাকবো, ঠিক আছে। তাহলে এইটাই এই যে যেটা বললাম এটা হচ্ছে এই যে যতটা পর্যন্ত বলা হয়েছে তো সেটা কি না, সেটা হচ্ছে কি নাম্বার অফ হ্যালোজেন অ্যাটম সম্পর্কে আমাদের ক্লাসিফিকেশন করেছি। এইবার আমরা করে থাকবো কি CX বন্ধনের প্রকৃতি অনুযায়ী। তাহলে CX বন্ধনের প্রকৃতি অনুযায়ী আমরা তিনটে টাইপ করতে পারি। একটা সাধারণত CsP3X একটা টাইপ হতে পারে, আর একটা টাইপ সাধারণত কি থাকবে CsP2X, আর একটা টাইপ সাধারণত কি থাকবে CsPX। এই তিনটে টাইপের সাধারণত আমরা কি করতে পারি না CX বন্ধনের প্রকৃতি অনুযায়ী করতে পারি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি sp3 বা sp2 বা sp, তাহলে তোমরা কেমিক্যাল বন্ডিং এ পড়ে আসছো, এগুলো সাধারণত কি না হাইব্রিডেশন বা সংকরণ অবস্থা। তাহলে যে CX বন্ধনটা থাকবে কোথাও কি সাধারণত হচ্ছে sp3 সংশ্লিষ্ট থাকতে পারে, বা কোথাও সাধারণত sp2 সংশ্লিষ্ট অবস্থা থাকতে পারে, বা কোথাও সাধারণত sp থাকতে পারে। যেখানে sp3 থাকবে সেখানে নাম্বার অফ সিগমা বন্ডটা কত হয়ে থাকবে না নাম্বার অফ সিগমা বন্ডটা 4 হয়ে থাকবে। তাহলে সিগমা বন্ড সংখ্যা কত থাকবে 4। আর যেখানে সাধারণত হচ্ছে কি sp2 তাহলে সিগমা বন্ডের সংখ্যা কত থাকবে না 3। আর যদি sp সেখানে সিগমা বন্ডের সংখ্যা কত থাকবে না 2 থাকবে। এইবার এই যে তিনটে প্রসেস তিনটে ভাগে আমরা ভাগ করছি, এই তিনটেরও আবার আলাদা আলাদা ভাগে ভাগ আছে, সেগুলো আমরা ডিটেইলসে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি না ওই CsP3X, ওইটাতে আবার আমরা কতগুলো ভাগে আমরা ভাগ করতে পারি না তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটা আসছে ওর এটা হচ্ছে কি না অ্যালাইনিক হ্যালাইড, কি না অ্যালকিল হ্যালাইড, তাহলে অ্যালকিল হ্যালাইড। তাহলে অ্যালকিল হ্যালাইডের একটা দুটো एग्जांपल দিলেই তোমরা স্পষ্ট বুঝতে পারবে। যেমন আমরা দিচ্ছি কি না CH3CH2Cl, ঠিক আছে। তাহলে এটা একটা অ্যালকিল হ্যালাইডের উদাহরণ। তাহলে আমরা কি করে বুঝতে পারবো, আমি এটা যদি এক্সপ্যান্ড করি তাহলে এক্সপ্যান্ড করলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে কি হবে না এখানটা আমরা 1 বন্ড দিয়ে দিচ্ছি, আর এখানে যে দুটো হাইড্রোজেন ছিল উপর দিকে একটা দিয়ে দিচ্ছি, নিচের দিকে দিয়ে হয়েছে, আর এখানে একটা 1 বন্ড Cl। তাহলে এই যে CX এ Cl বা CX যে বন্ধনটা আছে ওর সঙ্গে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি একটা সিগমা বন্ধন, দুটো বন্ধন, তিনটে, চারটে, তাহলে চারটা সিগমা বন্ধন হচ্ছে। আর আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি
এই কার্বনটা সাধারণত অবশ্যই কি না CsP3, তাহলে অবশ্যই তাহলে এটা সাধারণত যে প্রথম ক্যাটাগরি বলছিলাম এর বন্ধনের প্রকৃতি সাধারণত কি CsP3X হচ্ছে, তাহলে এইটা সাধারণত একটা হচ্ছে কি অ্যালকিল হ্যালাইডের উদাহরণ। তাহলে এরকম এখনো অ্যালকিল হ্যালাইডের আছে, এটা সাধারণত আরেকটা আমি কথা বলে দিই, এখান থেকে আমরা এখন একটা জিনিস জানাটা খুবই ভালো, সেই জিনিসটা কি না 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তাহলে এখানে সাধারণত যে Cl টা যুক্ত আছে, যে কার্বনের সঙ্গে যুক্ত আছে ওর সঙ্গে কতগুলো কার্বন যুক্ত আছে না একটা কার্বন যুক্ত আছে, তাহলে অবশ্যই এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। এটা কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? 1 ডিগ্রি। এরপরে আমরা একই রকম আমরা শিখব 2 ডিগ্রি আর সাধারণত 3 ডিগ্রি। তাহলে দেখে নিই 2 ডিগ্রি 3 ডিগ্রি CH3 হচ্ছে C, এখানে একটা আছে Cl, এখানে একটা CH3 দিয়ে দিয়েছি আর H দিয়ে দিয়েছি। তাহলে এখানটা দেখে বুঝতে পারবে কতগুলো সিগমা বন্ধন আছে, 4টে সিগমা বন্ধন আছে, আর এখানে সাধারণত দুটো অ্যালকিল গ্রুপ যুক্ত আছে। তাহলে দুটো অ্যালকিল গ্রুপ যুক্ত থাকা মানে এটা সাধারণত 2 ডিগ্রি। একরকম 3 ডিগ্রিটা কি হয়ে থাকবে না 3 ডিগ্রিটা হয়ে থাকবে এইদিকে হচ্ছে যে Cl, এইদিকে একটা CH3 থাকবে, এইদিকে একটা CH3 থাকবে আর এইদিকে একটা CH3 থাকবে। তাহলে এখানটায় সাধারণত কি হচ্ছে এই কার্বনটার সঙ্গে তিনটে হচ্ছে কি অ্যালকিল গ্রুপ যুক্ত আছে, তাহলে এটা সাধারণত কি হয়ে থাকবে না 3 ডিগ্রি হয়ে থাকবে। তাহলে এইগুলো আমাদের অ্যালকিল হ্যালাইডের যাবতীয় জিনিস। এরপর আমরা নেক্সট যেটা যাচ্ছি সেটা হচ্ছে কি না অ্যালাইলিক হ্যালাইড। কি অ্যালাইলিক, তাহলে অ্যালাইলিক লিঙ্কেজটা কেমন হয় সেটা আমাদের দেখতে হবে। অ্যালাইলিক তাহলে অ্যালাইলিক হ্যালাইডটা কেমন হয়, এর একটা সাধারণত হচ্ছে জেনারেল ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা সাধারণত কি হচ্ছে দেখো, তাহলে CH2 ডবল বন্ড CH 1 বন্ড CH2X, তাহলে এটা হচ্ছে জেনারেল ফরম্যাট। ঠিক আছে, তাহলে এটা কি হবে যে CX বন্ধনটা অর্থাৎ CX যে বন্ধনটা থাকবে ওই CX বন্ধনে এই যে কার্বনটা এটা দেখো ভালো করে sp3 সংক্রান্ত, sp3 সংক্রান্ত অবস্থায় আছে নো ডাউট, কিন্তু sp3 সংক্রান্ত অবস্থায় যে কার্বনটা আছে ওটা আবার একটা কোন কার্বনের সঙ্গে যুক্ত আছে না sp2 সংক্রান্ত কার্বনের সঙ্গে যুক্ত আছে। তাহলে যদি অ্যালাইলিক হ্যালাইড কাকে বলবো, যদি CX যে বন্ধনটা আছে ওটা একটা sp3 কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, আর ওই sp3 কার্বনটা যদি একটা sp2 কার্বনের সঙ্গে যুক্ত হয় তবে ওইটাকে সাধারণত আমরা অ্যালাইলিক হ্যালাইড বলে থাকি। তাহলে এটা আমরা যে একটা एग्जांपल বলে থাকি, তাহলে আমরা কি করব থাকবো কিছুই নয়, এখানে একটা Cl দেখব, তাহলে এটা একটা সাধারণত হচ্ছে কি অ্যালাইলিক হ্যালাইডের উদাহরণ। এরপর আমরা নেক্সট জিনিসটা যাব সেটা হচ্ছে কি না আমরা নেক্সট যেটা পড়ে থাকবো সেটা বেনজাইন। কি না বেনজাইন, তাহলে বেনজাইনটা কি হচ্ছে দেখো বেনজাইনটা সিম্পল, তাহলে বেনজাইনটা সাধারণত স্পেসিফিক হচ্ছে কি একটা পজিশন, এটা হচ্ছে কি অ্যারোমেটিক, যে তোমাদের বেনজিন বলেছিলাম না, বেনজিন একটা আমরা টানছি, অ্যাকচুয়ালি আমরা কি নিয়ে নিচ্ছি টলুইন নিয়ে নিচ্ছি, কি টলুইন নিয়ে নিচ্ছি, টলুইন নিয়ে এখানে একটা হাইড্রোজেনকে এইভাবে আমরা রেখেছি, রেখে আমরা কি করছি এখানে আমরা Cl2 দিচ্ছি, Cl2 দিলে কথা বলছি Cl2 Hnu দিচ্ছি, Hnu Cl2 দিলে এই হাইড্রোজেন পরমাণুটা একটা পরিণ পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে কম্পাউন্ডটা উৎপন্ন হয়ে থাকবে সেটা হচ্ছে কি না এই উৎপন্ন হলো CH2 সাথে হচ্ছে কি Cl। তাহলে সিম্পল ব্যাপার যে কোনো অ্যারোমেটিক রিং এর সঙ্গে কোন একটা হচ্ছে কি কার্বন যুক্ত থাকবে এবং সেই কার্বনটা কি অবস্থায় থাকবে না sp3 সংক্রান্ত অবস্থায় থাকতে হবে। কি অবস্থায় থাকতে হবে? sp3 সংক্রান্ত অবস্থায় থাকলে ওর যদি হাইড্রোজেনটা কোনো হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে ওইটাকে বেনজাইলিক হ্যালাইড বলে থাকবে। তাহলে এই যে পজিশনটাকে আমরা কি বলে থাকবো বেনজাইলিক পজিশন। তোমরা ভালো করে জানবে এর বিভিন্ন হচ্ছে কি অ্যাপ্লিকেশন আছে, পরবর্তীকালে তোমরা জানবে বা কোন রিঅ্যাকশন করবে, তাই এই জন্য বেনজাইলিক পজিশনটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে জেনে রাখবে। চলো এরপরে আমরা তাহলে sp3 সংক্রান্ত সম্পর্ক যাবতীয় আমরা যদি বললাম, এরপরে তোমাদের নেক্সট জিনিসটা যেটা ছিল সেটা হচ্ছে কি sp2, তাহলে কি থাকবে CsP2X। তাহলে এর আবার দুটো ক্যাটাগরি আছে, এর কতগুলো ক্যাটাগরি আছে? দুটো। তাহলে ফার্স্ট ক্যাটাগরি এর যেটা আছে সেটা হচ্ছে কি ভিনাইল। তাহলে ভিনাইলটা কি সিম্পল দেখো, আমরা হচ্ছে কি ইথিলিন নিচ্ছি, CH2 ডবল বন্ড সাধারণত হচ্ছে CH2, ঠিক আছে? এখানে আমরা কি দিয়ে থাকবো না কি করে থাকবো না Cl2 দেব। তাহলে Cl2 দিলে এখান থেকে একটা হাইড্রোজেন একটা কি পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে না Cl পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, তাহলে কি উৎপন্ন হবে না CH2 ডবল বন্ড CH1 বন্ড Cl উৎপন্ন হবে। তাহলে স্পষ্টত দেখছি এখানে যে Cl বন্ডটা আছে ওটা সাধারণত যে কোন কার্বনের সঙ্গে যুক্ত আছে না sp2
কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা একটা হচ্ছে কি না এই যে CsP2X প্রকৃতি হয়ে থাকবে, এটা সিম্পল একটা হচ্ছে কি ভিনাইল ক্লোরাইড। তোমরা ভালো করে জানো, তাই পড়ে আসছো যে পলিভিনাইল ক্লোরাইড একটা পলিমার হয়, এই পলিমারের মনোমারটার নামটা কি হয়ে থাকে ভিনাইল ক্লোরাইড, এটাই হচ্ছে এই ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, যাও এরপর আরেকটা যে সেকেন্ড টাইপ আছে, এই সেকেন্ড টাইপটা হচ্ছে কি অ্যারিন। দেখো অ্যারিনটা কি না সিম্পল, অ্যারিনটা একদম সিম্পল। অ্যারিনটা কি না তোমরা একটু আগে করলো যে বেনজিন রিং এর উপস্থাপন উপর একটা হাইড্রোজেন আছে, ওখানে আমরা কি করে থাকবো না ওখানে আমরা হচ্ছে কি FeCl3 আর সাধারণত Cl2 দ্বারা ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্ট করলে এই হাইড্রোজেনটা সাধারণত কি দ্বারা প্রতিস্থাপন হয়ে যাবে, তখন প্রতিস্থাপন হয়ে যাবে Cl পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। আর এখানে যে প্রতিটা কার্বন আছে প্রত্যেকটা কার্বন হচ্ছে কি sp2 সংখ্যায়িত, তাহলে এর নেচারটা আমরা যেটা বলছিলাম যে প্রকৃতির সাধারণত হচ্ছে CsP2X, তাহলে ওটা হচ্ছে প্রকৃতি তাহলে CsP2X, তাহলে এইটা হচ্ছে কি অ্যারিন সিস্টেম। এরপরে আরেকটা জিনিস আছে পরবর্তীতে ট্রিপল বন্ড থাকে, তাহলে ট্রিপল বন্ড মানে কি থাকবে CsPX যদি প্রকৃতি হয়, তাহলে এর একটা সিম্পল एग्जांपल আছে, আমরা অ্যাসিটিলিন লিখব HC ট্রিপল বন্ড CH, তাহলে অ্যাসিটিলিনের একটা হাইড্রোজেন পরমাণু একটা Cl পরমাণু দ্বারা অ্যাড হয়ে যাবে আর একটা মাইনাস হচ্ছে H করে দিলে, তাহলে তখন কি উৎপন্ন হবে HC ট্রিপল বন্ড CCl। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে Cl যে বন্ধনটা যুক্ত আছে ওটা কোন কার্বনের সঙ্গে sp কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা সাধারণত এই বন্ধনের প্রকৃতি সাধারণত হচ্ছে কি না CsPX। তাহলে এটা একটা एग्जांपल তোমরা ভালো করে পড়ে আসবে, ব্যাস এটাই যাবতীয় হচ্ছে কি ক্লাসিফিকেশন জ্ঞান। এরপরে আমরা কি করে থাকবো না এই হ্যালো অ্যালকেন পড়লাম, তো হ্যালো অ্যালকেনের স্ট্রাকচারটা কেমন সেটা আমাদের একটু ভালো করে জানতে হবে। তাহলে স্ট্রাকচারটা কেমন হতে হবে, সিম্পল একটা আমরা জেনারেল বা একদম সরলতম হ্যালো অ্যালকেনটা নিচ্ছি, এটা কি হচ্ছে কি না CH3Cl। তাহলে এই স্ট্রাকচারটা আছে দেখো কেমন হয়, এটা আমরা আগে জেনে এসেছি যে কার্বনটা কি সংগ্রহিত না CsP3 সংগ্রহিত। sp3 সংগ্রহিত হওয়া মানে এই স্ট্রাকচারটা অবশ্যই কেমন হওয়া উচিত, তোমরা ভালো করে জানো যে sp3 সংগ্রহিত হলে ও স্ট্রাকচারটা কি হয় না টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়ে থাকে বা চতুষ্ফলকীয়, সেটাই আমরা আঁকবো। তাহলে কিভাবে আঁকছি দেখো এখানে কি করে দিলাম Cl করে দিলাম, নিচের দিকে H স্ট্রাকচারটা সাধারণত এরকম হয়ে থাকে। ঠিক আছে, এটাই সাধারণত আমরা কি বলতে পারি টেট্রাহেড্রাল বা চতুষ্ফলকীয় স্ট্রাকচার। আর টেট্রাহেড্রাল বা চতুষ্ফলকীয় স্ট্রাকচার হওয়ার জন্য এর বন্ড অ্যাঙ্গেলটা কত থাকে না 109 ডিগ্রি 28 মিনিটের মতো হয়। কিছু কিছু ক্ষেত্রে যে হ্যালোজেন পরমাণুগুলো আছে ওদের মধ্যে কিছু ইন্টারঅ্যাকশন হতে পারে, ইন্টারঅ্যাকশন হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কমতে পারে, তবে অ্যারাউন্ড সাধারণত 109 ডিগ্রি কাছাকাছি হয়েই থাকে। তাহলে তোমরা এই স্ট্রাকচারটা তাহলে কি দেখলো, তাহলে জেনারেল এটা আমরা জেনারেল একটা ধরেছি, কিন্তু বেশিরভাগ প্রত্যেকটাই সাধারণত হ্যালো অ্যালকেন আমরা বলতে পারি কি আমাদের স্ট্রাকচারটা সাধারণত কি হয় যেহেতু sp3 সংগ্রহিত, ঠিক আছে sp3 সংগ্রহিত যদি হয়ে থাকে তাহলে তার স্ট্রাকচারটা অবশ্যই কি হয়ে থাকবে চতুষ্ফলকীয় হয়ে থাকবে, ঠিক আছে। আর তাদের বন্ড অ্যাঙ্গেলটা সাধারণত 109 ডিগ্রি 28 মিনিটের মতো হয়ে থাকে, এটা তোমাদের এখানে ভালো করে জেনে রাখবে। চলো এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি না আইসোমারিজম। কি আইসোমারিজম বা সমবায়তা। তাহলে আইসোমারিজম বা হ্যালো অ্যালকেন হলো আইসোমারিজম বা সমবায়তা দেখা যায় কয়েক প্রকার, ঠিক আছে। আমি লিখছি কি আইসোমেরিজম, ঠিক আছে বা সমবায়তা। তাহলে সমবায়তা সাধারণত কয়েক প্রকার দেখা যায়। প্রথমত যে আইসোমারিজমটা দেখা যাবে সেটা হচ্ছে কি না আমরা বলতে পারি চেন আইসোমারিজম। কি থাকবে চেন আইসোমারিজম। তাহলে চেন আইসোমারিজমটা কেমন হচ্ছে ভালো করে দেখা যায়, যেমন তোমাদের একটা एग्जांपल দিলে তোমরা বুঝতে পারবে। আমরা কি নিচ্ছি না CH3 CH2 CH2 Cl, আরেকটা নিয়েছি আমরা কি CH3 CH3 নিচের দিকে একটা আছে কি Cl টেনে দিলাম। তাহলে দেখো এই দুটো যে যৌগ কম্পাউন্ড আছে 1 নম্বর 2 নম্বর কম্পাউন্ড ওতে কার্বন আর হাইড্রোজেন আর ক্লোরিন পরমাণু যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে কার্বন কতগুলো আছে 3টে আছে, হাইড্রোজেন কতগুলো আছে 7টা আছে আর ক্লোরিন একটা আছে। তাহলে ওখানেও দেখলে কার্বন 3টে, হাইড্রোজেন কত হচ্ছে 7টা, ক্লোরিন কতগুলো আছে একটা আছে। তাহলে প্রত্যেকটার মূল গঠন সংকেত কি হচ্ছে কি একই আছে, কিন্তু
এদের হচ্ছে কথা হচ্ছে এখানে যে ক্লোরিন পরমাণু আছে এটা 1 এটা 2 এটা 3 এখানটা দিয়ে দিয়েছি 1 2 3 তাহলে এখানে ক্লোরিন পরমাণু 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে ঠিক আছে এটা 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে আর 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে তাহলে 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত থাকার জন্য এটাকে আমরা চেন বলবো পজিশন তাহলে পজিশনটা দেখো তাহলে পজিশনটা কি হলো তাহলে এটা 1 নম্বর পজিশন হচ্ছে কি আছে না কার্বনটা আছে আর এটা সাথে হচ্ছে 2 নম্বর পজিশনে আছে তাহলে সিএলটা তাহলে ওই জন্য এদের অবস্থানে শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে এদের মূল গঠন সংকেত একই আছে ওই জন্য এটাকে সাধারণত আমরা কি বলে থাকবো পজিশন আইসোমারজম এটার উদাহরণ এটা এরপর আমরা যেটা বলছিলাম চেন তাহলে চেনের একটা উদাহরণ দিয়ে দিই CH3 CH2 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 Cl ঠিক আছে আরেকটা সাধারণত আমরা কি দিয়ে দেবো না CH3 CH3 CH3Cl তাহলে এদের দুটো আমরা যে গঠন সংকেত দেখি একই আছে কিন্তু এটা একটা স্ট্রেট চেন এখানে সাধারণত শাখাযুক্ত আছে ঠিক আছে তার জন্য এটা আমরা বলতে পারি একটা হচ্ছে কি চেন আইসোমারজমের উদাহরণ ঠিক আছে এরপরে আরেকটা জিনিস আছে তাহলে দুটো এলো একটা আমরা কি করলাম পজিশন করলাম আর একটা করে নিলাম কি না চেন আইসোমারজম আরেকটা আছে সাধারণত জিওমেট্রিকটা কি তোমরা একটু দেখলেই বুঝতে পারবে সি ডবল বন্ড সি এখানটা একটা আমরা সিএল দিয়ে দিলাম এখানটা একটা সিএল দিয়ে দিলাম এখানে এইচ করলাম এখানে সাধারণত এইচ করলাম আরেকটা एग्जांपल আমরা কি নিচ্ছি সি ডবল বন্ড সি এখানে একটা সিএল নিয়েছি এখানে একটা সিএল নিয়েছি এখানে একটা হাইড্রোজেন নিয়েছি এখানে একটা হাইড্রোজেন নিয়েছি তাহলে দেখো এখানে যে ডবল বন্ডটা আছে ডবল বন্ডের একই পাশে দুটো সিএল পরমাণু আছে আর এখানে যে ডবল বন্ড আছে ওর একটা যেদিকে আছে অপোজিট একে অপরের সাধারণত হচ্ছে বিপরীতে আছে দুটো সিএল পরমাণু ঠিক আছে একই দিকে নেই তাহলে এইটাকে আমরা এই যে আইসোমারটা বলে থাকি এটাকে আমরা কি বলে থাকবো সিস বলে থাকি এটাকে সাধারণত আমরা কি বলে থাকি না এটাকে আমরা ট্রান্স বলে থাকি কি বলে থাকি ট্রান্স বলে থাকি ট্রান্স আইসোমারজম তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই দুটো কম্পাউন্ডের মধ্যে জিওমেট্রিক পজিশনে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে তাহলে জিওমেট্রিক আইসোমারিজমও হ্যালোজেন প্রদর্শন করে না করেনি করে তাহলে চলো এই হলো আমাদের হচ্ছে কি আইসোমারিজমের ব্যাপার এরপরে আমরা কি করে থাকবো এরপরে আমরা একটা দুটো সিম্পল জিনিস দেখবো সেটা কি না দুটো একটা কোশ্চেন দেখো তাহলে কোশ্চেনটা আমরা এরকম বলতে পারি যে কোশ্চেনটা আছে কি একটা হচ্ছে CH3A আছে আর একটা সাধারণত কি হচ্ছে কিনা CH3Cl আছে তাহলে এই দুটো মধ্যে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে কার ডাইপোল মুভমেন্টটা বেশি তাহলে আমরা কি করে বুঝবো ডাইপোল মুভমেন্টটা কার বেশি তাহলে আমাদের জানতে হবে ডাইপোল মুভমেন্টটা আসলে কি তাহলে ডাইপোল মুভমেন্টটা কি না আমরা জানি ডাইপোল মুভমেন্ট মিউ সমান E * D তাহলে E এখানে কি থাকবে চার্জ আর D মানে ওই দুটো হচ্ছে কি অ্যাটমের মধ্যে হচ্ছে ডিসটেন্সটা কতটা সেটা তাহলে আমরা এখানে দেখে নেব তাহলে অ্যাকচুয়ালি দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে চার্জ ডিটারমাইন করতে গেলে আমাকে দেখতে হবে থাকবে তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি দেখতে হবে তাহলে আমাদের এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে কি CF বন্ড আছে আর একটা সাথে হচ্ছে কি CCl বন্ড আছে আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর বুকে যত সমস্ত হচ্ছে কি পরমাণু আছে তার মধ্যে সবথেকে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার হচ্ছে ফ্লুরিন তাহলে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি En ইলেকট্রোনেগেটিভিটির মান সবথেকে বেশি ফ্লুরিন অবশ্যই কম হয়ে থাকে কিন্তু কি হচ্ছে সমস্ত মোলের মধ্যে ফ্লুরিন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বেশি তাহলে ওর স্বাভাবিক ব্যাপার ওটা বেশি হবে এটা কম হবে না ঠিক আছে তাহলে এটাতে এর রেসপেক্টটা আমরা দেখতে পাই তাহলে হচ্ছে যেহেতু এর তড়িৎ ঋণাত্মকতা বেশি তাহলে বেশিরভাগ চার্জ হওয়া উচিত কি না এর হচ্ছে দ্বিমেরু ভ্রামকের মান বেশি হবে কিন্তু এখনই ওটা আমরা বলতে পারি না তার কারণটা কি হচ্ছে কি দুটো ফ্যাক্টর আছে একটা E ফ্যাক্টর আর D ফ্যাক্টর যদি দেখি তাহলে CF আর Cl দেখি দেখো এই F টা সাধারণত সেকেন্ড পর্যায়ে অবস্থিত আর Cl টা সাধারণত তৃতীয় পর্যায়ে অবস্থিত তাহলে তৃতীয় পর্যায়ে অবস্থিত হওয়ার জন্য তাহলে যত আমরা কোন একটা শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামবো তত সাধারণত কি থাকবে না আকারটা বড় হয় তাহলে আকার বড় হওয়া মানে কি অবশ্যই যে পারমাণবিক ব্যাসার্ধটা বেশি হবে তাহলে CF বন্ধনের অপেক্ষাকৃত ছোট আর CCl বন্ধনের অপেক্ষাকৃত বড় তাহলে এই বড় হওয়ার জন্য তাহলে দুটো ফ্যাক্টর তাহলে বড় হচ্ছে তাহলে বড় হলে আমরা হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা আর দূরত্ব দিয়ে দুটো দিয়ে গুণ করে আমাদের ডাইপোল মুভমেন্টটা বেরিয়ে আসবে তাহলে অ্যাকচুয়াল আপাতত দৃষ্টিতে আমাদের এটা দ্বিমেরু ভ্রামকের মান বেশি হলেও এটা হবে না কিছুটা হলেও এর বেশি হবে তার অন্যতম কারণটা কি না আমরা এখন দুটো ফ্যাক্টর তড়িৎ ঋণাত্মকতা আর ডিসটেন্স এই দুটো যখন গুণ করব তখন এর ভ্যালুটা হচ্ছে কি CH3F এর ক্ষেত্রে কিছুটা কম হবে কিন্তু এর ক্ষেত্রে কিছুটা হচ্ছে কি বেশি হবে ওই জন্য এখানে ডাইপোল মুভমেন্টটা কার বেশি হয়ে থাকবে না CH3
Cl এর ডাইপোল মোমেন্টটা CH3 এর থেকে কি থাকবে না বেশি থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা হাইলাইট করে রাখবে। এরপর এখন একটা কোশ্চেন বলছি, সেই কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা কি না CH3 CH2 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 Cl আর একটা সান্তোষ হচ্ছে কি না CH2 ডবল বন্ড CH ওয়ান বন্ড Cl। ঠিক আছে, এরকম একই রকম আমরা বলবো এদের ডাইপোল মোমেন্টটা কার বেশি হয়ে থাকে, এদের মধ্যে ডাইপোল মোমেন্টটা কার বেশি হয়ে থাকে। ঠিক আছে, আমরা আপাতত দেখতে সাধারণত ডাইপোল মোমেন্ট বিচার করে থাকি, এটা CCl ধরে থাকি। তাহলে কার্বন আর ক্লোরিনের মধ্যে সাধারণত কার তৈরি আন্তঃতা বেশি হয়ে থাকে, অবশ্যই ক্লোরিন তৈরি আন্তঃতা বেশি হয়। তাহলে মুভমেন্টটা কোন দিকে থাকবে, এই দিকে থাকবে। এরকম টাইপের মুভমেন্টটাকে আমরা হচ্ছে কি বলে থাকবো, সিগমা মুভমেন্ট। কি মুভমেন্ট, সিগমা মুভমেন্ট। তাহলে এর ক্ষেত্রে একই রকম সিগমা মুভমেন্ট কোন দিকে থাকবে, কি করে থাকবে, এদিকে কি করে থাকবে। কিন্তু এখানে এখন একটা মুভমেন্ট হয়ে থাকবে, এটা সিগমা মুভমেন্ট। কি এই লোন পেয়ারটা এর সঙ্গে যেহেতু ডবল বন্ড আছে, এর সঙ্গে রেজোন্যান্স অংশগ্রহণ করবে, অর্থাৎ কনজুগেশন করবে। তাহলে কনজুগেশন করার জন্য এই যেদিকে সাধারণত সিগমা হচ্ছে মুভমেন্টটা ছিল, তার অপোজিট একটা হচ্ছে কি পাই মুভমেন্ট থাকবে। তাহলে অপোজিটে কি হচ্ছে কি পাই মুভমেন্ট থাকছে। কিন্তু এখানে এই যে লোন পেয়ারে কোনো প্রকারই হচ্ছে কি কনজুগেশন করতে পারছে না, পারেনি। তাহলে এখানে কোনো হচ্ছে কি এখানে কোনোই সাধারণত হচ্ছে কি পাই মুভমেন্ট আছে না, নেই। তাহলে শুধুমাত্র সিগমা মুভমেন্ট আছে। কিন্তু এখানে যেদিকে পাই মুভমেন্টটা কি করছে তার ঠিক বিপরীত সিগমা মুভমেন্ট কি করছে, তার ঠিক বিপরীতে পাই মুভমেন্ট কি করছে। এই ক্রিয়া করার জন্য কিছুটা হলেও ডাইপোল মোমেন্ট হচ্ছে কি অসীমিত হয়ে যায় বা কমে যায়। ওই জন্য সাধারণত এই যোগটা হচ্ছে কি ডাইপোল মোমেন্টের নাম হচ্ছে কি লো। এটা হচ্ছে কি লো হয়ে থাকবে। আর এটার ক্ষেত্রে যেহেতু কোনো প্রকার হচ্ছে কি কিছু এফেক্ট নেই, যেটা সাধারণত কমানোর এফেক্ট নেই ডাইপোল মোমেন্ট, ওটা সাধারণত এই ক্ষেত্রে ডাইপোল মোমেন্টটা বেশি হবে আর ওটার ক্ষেত্রে সাধারণত কম হয়ে যাবে। তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে এটাও তোমরা করে রাখবে। এরপরে আমরা কি করব, বা হ্যালো অ্যালকেন প্রস্তুত করব। হ্যালো অ্যালকেন কি করে থাকবো না প্রস্তুত করব। তাহলে ফার্স্ট প্রিপারেশন, তাহলে প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন, প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন। তাহলে কিভাবে আমরা প্রিপারেশন করব, তাহলে সেটাই আমরা করছি। অনেক একটা দুটো প্রসেসের সাহায্যে আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুত করিনি, এখন অনেকগুলো ধাপের সাহায্যে হ্যালো অ্যালকেন প্রস্তুত করে থাকি। দেখো প্রথমে আমরা যেটা ফার্স্ট প্রসেস যেটা করে থাকবো, কোথা থেকে করে থাকবো না অ্যালকেন থেকে করে থাকবো। কি কোথা থেকে করব না অ্যালকেন থেকে আমরা হচ্ছে কি হ্যালো অ্যালকেন প্রস্তুত করব। কিভাবে করব দেখো, সিম্পল ব্যাপার। আমরা প্রথমে হচ্ছে মিথেন নিয়ে নিচ্ছি, মিথেন নিয়েছি। মিথেনের সাথে আমরা কি করব না Cl2H দেব। তাহলে Cl2H দিলে সাধারণত কি হয়, এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে একটা CH3 দ্বারা। তাহলে CH3Cl প্লাস সাধারণত কি থাকবে CH2Cl2 প্লাস সাধারণত তৈরি কি থাকবে না CHCl3 প্লাস সাধারণত হচ্ছে কি CCl4। তাহলে এখানে কি তৈরি হচ্ছে মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম আর কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হচ্ছে। তাহলে এটা সাধারণত কি হচ্ছে সিম্পল। তাহলে এখানে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে ততগুলো সাধারণত হচ্ছে কি Cl পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে সাধারণত কি উৎপন্ন করতে পারে বিভিন্ন টাইপের সাধারণত হচ্ছে কি হ্যালো অ্যালকেন প্রস্তুত করতে পারে, হতে পারে না, হতে পারে। তাহলে এটা সিম্পল মেথড। তবে এখানে একটা কথা বলি, কি কথা, কিছুই নয়। তাহলে আমরা যদি এখানে আমরা কি দিয়ে করব, মিথেনের সঙ্গে আমরা হচ্ছে ফ্লুরিন দ্বারা ট্রিট করে থাকি, ফ্লুরিন দ্বারা ট্রিট করে থাকি, এটাতে কিন্তু আমরা কখনোই হ্যালো অ্যালকেন প্রস্তুত করতে পারবো না। তৈরি হয়ে যাবে কি C+4H তৈরি হয়ে যাবে। তার কারণটা কি না আমরা দেখি না ফ্লুরিনের রিঅ্যাকশন করার এবিলিটি অপেক্ষা তো অনেক হাই। তাহলে এর সাধারণত কি হচ্ছে এক্সপ্লোসিভ নেচারে রিঅ্যাকশন করবে। এক্সপ্লোসিভ নেচারে রিঅ্যাকশন করার জন্য এই পুরোপুরি ভাবে হচ্ছে এর সঙ্গে বিক্রিয়া করে তা কার্বন আর এই যে উৎপন্ন করে দিবে। অর্থাৎ আমরা এই ফ্লুরিন দ্বারা ফ্লুরিন দিয়ে সরাসরি হচ্ছে কি অ্যালকেনের সঙ্গে ট্রিট করে কখনোই আমরা হচ্ছে কি অ্যালকেন প্রস্তুত করতে পারবো না। এরপরে আমরা আয়োডিনের ক্ষেত্রে একটু দেখি। আয়োডিনের ক্ষেত্রে যদি ট্রিট করে থাকি অ্যালকেন দিয়ে ট্রিট করে থাকি, তাহলে সাধারণত সহজে কিন্তু CH3I+HI প্রস্তুত হয় না। তার কারণ হচ্ছে কি এখানে সাধারণত এই যে রিঅ্যাকশনটা থাকে, এই রিঅ্যাকশন পথটা আছে কেমন হতে থাকে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এরকম কি ধরনের রিঅ্যাকশন এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাহলে এন্ডোথার্মিক রিঅ্যাকশন হওয়ার জন্য কি হতে হবে না এই যে
রিঅ্যাকশনটা সাধারণত ফরওয়ার্ডে যায়, ফরওয়ার্ডে অত ভালো যায় না। তার প্রথম কারণটা কি হচ্ছে, এখানে যে কার্বনের সঙ্গে যে আয়ন লিঙ্কেজটা হয়ে থাকবে বা বন্ডিংটা হয়ে থাকবে, কার্বন হচ্ছে সেকেন্ড পর্যায়ে অবস্থিত, সেকেন্ড পর্যায়ে অবস্থিত হওয়ার জন্য ওর শেষ কক্ষক হচ্ছে টু পি, কিন্তু আয়োডিন সাধারণত হচ্ছে কি ফিফথ পর্যায়ে অবস্থিত হলে ওটা কি 5p। তাহলে 5p আর 2p ওর মধ্যে কনজুগেশন ভালো ওভারল্যাপটা ভালো হবে না, হয়নি, হবে না। ওই জন্য সাধারণত কি এই আয়োডাইড হচ্ছে অ্যালকেন অত সহজে ইজিলি ভাবে তৈরি হয় না, একদম খুব কম পরিমাণ তৈরি হয়ে থাকে, একদমই তৈরি হয় না তা নয়, খুব প্রোডাক্টের পরিমাণটা কি হয়ে থাকে, কম হয়ে থাকে। আর ভালো করে জানবে এই রিঅ্যাকশনটা কিন্তু উভয়মুখী রিঅ্যাকশন। তাহলে উভয়মুখী রিঅ্যাকশন হওয়ার জন্য কখনো হচ্ছে কি ওই সাইডটাও মানে ফরওয়ার্ডও রিঅ্যাকশনটা হচ্ছে প্রসিড করতে পারে, আবার কখনো সাধারণত হচ্ছে কি ব্যাকওয়ার্ডও করতে পারে। তবে বেশিরভাগ এটার ঝোঁকটা কোন দিকে থাকে না, ব্যাকওয়ার্ডে থাকে। তার প্রথম কারণ এদের মধ্যে ওভারল্যাপটা ভালো হয় না, হয়নি, ভালো হয় না। চলো তাহলে এই গেল হচ্ছে কোথা থেকে প্রিপারেশন না, অ্যালকেন থেকে প্রিপারেশন করলাম। এরপরে আমরা হচ্ছে কি না অ্যালকোহল থেকে করব। কোথা থেকে করব, অ্যালকোহল, অ্যালকোহল। তাহলে অ্যালকোহল থেকে আমরা অনেকগুলো প্রসেসে হচ্ছে অ্যালকোহল থেকে আমরা হচ্ছে কি না হ্যালোজেন প্রসেস করে থাকি অ্যালকোহল থেকে। এর কথা হচ্ছে ফার্স্ট স্টেপ আমরা হচ্ছে এইচএক্স তার ট্রিটমেন্ট করব। কি যে অ্যালকোহলকে আমরা কি করব, অ্যালকোহলকে আমরা এইচএক্স বা হাইড্রোজেন অ্যাসিড দ্বারা ট্রিটমেন্ট করব। দেখো কিভাবে হয়। তাহলে কোথায় বলছি আমরা যে কোনো একটা জেনারেল অ্যালকোহল ROH নিয়ে নিলাম, ROH নিয়ে নিলাম, প্লাস সাধারণত হ্যালো অ্যাসিডটা নিচ্ছি HX, এইভাবে লিখেছি। তাহলে এখানে কি থাকবে, এই এখান থেকে তোমরা জল বের করে দাও, জল বের করে দিলে সাধারণত -H2O, তাহলে জল বেরিয়ে গেলে সাধারণত কি উৎপন্ন থাকবে না RH উৎপন্ন হয়ে যাবে। কি উৎপন্ন হয়ে যাবে, RH। তাহলে এটা একটা কি না হ্যালো অ্যালকেন প্রস্তুত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটারই একটা সাধারণত কি না সাধারণত হচ্ছে স্পেশাল কেস হতে পারে। সেটা কি বলছিল বিজ্ঞানী গ্রফ, তার জন্য হচ্ছে ওই প্রসেসটাকে আমরা গ্রফ মেথডও বলে থাকি। তাহলে গ্রফ প্রসেসটা একটু দেখে নাও কি হচ্ছে, GROVS। গ্রফ প্রসেসটা কি বলছে, একই রকম সে আমরা অ্যালকোহল নিচ্ছি, কি নিচ্ছি, অ্যালকোহল নিচ্ছি, অ্যালকোহল সাধারণত কি দিচ্ছি, এখানে পুরো মেনশন করে দিচ্ছে যে সাধারণত হ্যালোজেন অ্যাসিডটা কি হয়ে থাকবে, HCl। এখানেও সে একই রকম জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গিয়ে সাধারণত তবে এখানে একটা অনুঘটক বা ক্যাটালিস্ট ইউজ করতে হবে। তাহলে হচ্ছে কি অ্যানহাইড্রাস, অ্যানহাইড্রাস মানে হচ্ছে অনার্দ্র ZnCl2, অনার্দ্র কি করতে হবে না ZnCl2 ইউজ করলে সাধারণত কি উৎপন্ন থাকবে না আর কি উৎপন্ন হবে, RCl প্লাস সাধারণত H2 উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, এখানে কিন্তু এটা অবশ্যই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হয়ে থাকবে, এটা তো অ্যাসিড ফর্মে থাকে। তাহলে এই প্রসেসটাকে সাধারণত আমরা কি বলে থাকবো, ক্রস প্রসেস বলে থাকবো। এখানে যে ZnCl2টা কি হিসাবে কাজ করে থাকবে, লুইস অ্যাসিড। এই অন্যটা কি হিসাবে কাজ করে থাকবে, লুইস অ্যাসিড। এই লুইস অ্যাসিডটা কি করবে অ্যাকচুয়ালি, এখানে হচ্ছে লোন পেয়ারের সঙ্গে লোন পেয়ার যেটার সাথে অ্যাটাক করবে, অ্যাটাক করে সাধারণত সহজেই সাধারণত এই HCl কে ভেঙে H+ আয়ন উৎপন্ন করতে সাহায্য করবে। যত সহজে বা যত ইজিলি H+ আয়ন উৎপন্ন করবে তত সাধারণত কি থাকবে, এই আর ওই যে অ্যালকোহলের সঙ্গে প্রোটনেটেড হয়ে ওই গ্রুপটাকে বা জল হিসাবে হচ্ছে কি ওই গ্রুপটাকে সাধারণত কি রিপ্লেস করে দিবে বা হচ্ছে কি রিমুভ করে দিবে। রিমুভ করে দিয়ে সাধারণত আমাদের কি উৎপন্ন হয়ে যায় R+, আর সেখানে সাধারণত যে Cl- আছে, R+ আর Cl- পরস্পর সঙ্গে যুক্ত হয়ে সহজেই সাধারণত কি উৎপন্ন করে থাকবে না হ্যালো অ্যালকেন প্রস্তুত হয়ে যাবে। তাহলে এই ক্রস মেথডটা খুব ইম্পর্টেন্ট, একটু হালকা করে নেবে। আর এখান থেকে এই কোশ্চেনটা প্রচুর আসে। এখানে হচ্ছে কি অ্যানহাইড্রাস ZnCl2 এর কাজটা অন্য কিছু কাজ নয়, এটা সাধারণত কি করে থাকবে, লুইস অ্যাসিড হিসাবে কাজ করে থাকে। চলো এরপরে আমরা যেটা করব অ্যালকিন থেকে করব। কোথা থেকে করে থাকবো না অ্যালকিন, অ্যালকিন থেকে আমরা হচ্ছে কি তৈরি করে থাকবো, হ্যালো অ্যালকিন প্রস্তুত করে থাকবো। তাহলে আমরা একটা জেনারেল অ্যালকিন নিয়ে থাকি CH2 ডবল বন্ড CH2, এর সঙ্গে আমরা কি ইউজ করব না HBr, মনে হচ্ছে কি হাইড্রোজেন হ্যালো HBr দিলাম। HBr দ্বারা ট্রিট করলে এখানে যে পাই বন্ধনটা আছে ওই পাই বন্ধনটা ভেঙে এখানে একটা হচ্ছে H লেগে যাবে আর হচ্ছে কি Br লেগে যাবে। তাহলে কি উৎপন্ন থাকবে না তোমাদের উৎপন্ন থাকবে CH3CH2 Br উৎপন্ন থাকবে। তাহলে কি উৎপন্ন হচ্ছে CH3CH2 Br উৎপন্ন হচ্ছে। দেখো এখানে কোথায় H লাগবে আর কোন কার্বনে H লাগবে আর কোন কার্বনে Br লাগবে, এটা কোন হচ্ছে কি ব্যাপার না। তার প্রথম কারণটা কি হচ্ছে কি এখানে যে অ্যালকিনটা আছে এটা সাধারণত পজিশনে অ্যালকিন। তাহলে পজিশনে অ্যালকিন হলে যে কার্বনের ইচ্ছা আমরা কি করতে পারি, H লাগাতে পারি, আর যে কার্বনের ইচ্ছা আছে Brটা লাগিয়ে দিতে পারি।
লাগিয়ে দিলে সেম প্রোডাক্ট উৎপন্ন হবে। কিন্তু যদি এই অ্যালকিনটা প্রতিসম না হয়, যদি অপরিসম অ্যালকিন হতো, তাহলে তার ক্ষেত্রে কিন্তু কোনটায় লাগবে বা কোনটায় লাগবে না তার জন্য একটা রুল আসবে, সেটা হচ্ছে মার্কোনিফের রুল। তাহলে দেখো, একটা আমরা প্রথমে কি নিয়ে থাকি, একটা অপরিসম অ্যালকিন নিই। তাহলে প্রথম হচ্ছে কি CH3 ওয়ান বন্ড CH ডবল বন্ড সাথে হচ্ছে কি CH2। তাহলে এটার সঙ্গে আমরা কি দিচ্ছি, ওই HBr দিচ্ছি, HBr। তাহলে HBr দিলে তাহলে তোমাদের প্রোডাক্টটা কি উৎপন্ন হতে পারে, দুটো কেস হতে পারে। দুটো কেস আমরা কি করছি না, CH3 CH2 CH2 Br, আর একটা কি হতে পারে, আর একটা হতে পারে CH3 CH CH3 এখানটা কিন্তু Br। তাহলে আমাদের এবার বিষয়টা হচ্ছে কি এটাই, তাহলে এই এক নম্বর প্রোডাক্ট আর হচ্ছে দুই নম্বর প্রোডাক্ট, এই এক আর দুই এর মধ্যে কোনটা অ্যাকচুয়ালি বেশি পরিমাণ বা কোনটা অ্যাকচুয়ালি উৎপন্ন করতে হবে, তার জন্য তোমাকে আগে বলেছি কোন রুল আছে না, মার্কোনিফের রুল আছে। মার্কোনিফের রুল কি বলছে, এই যে যদি কোনো অপরিসম হচ্ছে কি অ্যালকিন থাকে, এই যে ডবল বন্ড আছে, ডবল বন্ডটা যে কার্বনে হচ্ছে অপেক্ষাকৃত কম সংখ্যক হাইড্রোজেন আছে, সেই কার্বনে কি থাকবে, এই যে অ্যাসিডটা আছে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, ওই অ্যাসিডটা নেগেটিভ পার্ট যুক্ত হবে। তাহলে কি বললাম, মার্কোনি রুল কি বলছে, ডবল বন্ড যে অ্যালকিনটা থাকবে, অ্যালকিনের ডবল বন্ডে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে তাতে নেগেটিভ পার্টটা লাগবে। তাহলে এই দুটো কার্বনের মধ্যে এটাতে দুটো হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে অবশ্যই এখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে, তাহলে বিআরটা লাগবে কোথায় লাগবে, এখানে লাগবে, আর হাইড্রোজেনটা কোথায় লাগবে, এখানে লাগবে। তাহলে যদি লাগে তাহলে তখন প্রোডাক্টটা এইটাই প্রোডাক্ট হবে, এইটা হবে না, হবে না, হবে না। তাহলে এই হলো হচ্ছে মার্কোনির রুল। মার্কোনির রুলটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আর এই প্রবলেমটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো এরপরে আমাদের পরের কেস, এই একটা হচ্ছে কি ব্যতিক্রম কেস আসবে। এই ব্যতিক্রমটা কি হয়ে থাকবে, যদি এই রিঅ্যাকশনটা আমরা কি করে থাকি, ওই সেম রিঅ্যাকশন বলছি, CH3 CH ডবল বন্ড CH2 প্লাস HBr, কিন্তু এখানে একটা অন্য একটা শুধু জিনিস থাকবে, রিএজেন্ট অ্যাড থাকবে, সেটা কি থাকবে, পারঅক্সাইড। তাহলে যদি জৈব পারঅক্সাইড আমরা দিয়ে দিই, তাহলে জৈব পারঅক্সাইড দিয়ে দিলে তখন কিন্তু উল্টো হয়ে যায়, তখন একটা নতুন হচ্ছে কি সূত্র আসবে বা রুল আসবে, সেটা হচ্ছে অ্যান্টি মার্কোনির রুল। তাহলে অ্যান্টি মার্কোনির রুল, ওটাকে আমরা পারঅক্সাইড এফেক্ট বা ওটাকে আমরা খারাপ এফেক্ট বলে থাকি। তাহলে ওই রুলে কি বলছে, ঠিক যেটা মার্কোনির রুল বলছে তার উল্টোটা বলছে। তাহলে এই যে HBr এর যে ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস, নেগেটিভ পার্টটা তার সঙ্গে যুক্ত হবে, খারাপ এফেক্টে কোন বলছে নেগেটিভ পার্টটা তার সঙ্গে যুক্ত হবে যাতে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকে। তাহলে এখানে এই দুটোর মধ্যে কোনটাতে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, এটাতে আছে। তাহলে এটাতে যে এটাতে যে হচ্ছে Br যুক্ত হয়, তাহলে তখন প্রোডাক্টটা সাধারণত কি থাকবে না, প্রোডাক্টটা থাকবে CH3 CH2 Br। তখন মেইন প্রোডাক্ট বা মেজর প্রোডাক্ট কি থাকবে, এটাই উৎপন্ন হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে খারাপ এফেক্ট বা যেটা অ্যান্টি মার্কোনির রুল, সেটা খানিকটা কি না, খানিকটা হচ্ছে মার্কোনির রুলের থেকে সে উল্টোটাকে সাধারণত আমরা খারাপ এফেক্ট বা পারঅক্সাইড এফেক্ট বলে থাকি। তাই এই দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট, পারঅক্সাইড এফেক্ট বা সাধারণত হচ্ছে কি অ্যান্টি মার্কোনির যে রুলটা আছে, ওই দুটো থেকে সাধারণত একটা তোমাদের কোশ্চেন সেট আপ হয়েই থাকে। চলো এই জিনিসটা ভালো করে দেখে থাকি। এরপরে আমরা কি করে থাকবো, এরপরে আমরা করে থাকবো না, ফসফরাস হ্যালাইড দ্বারা আমরা কি করে থাকবো, হ্যালো অ্যালকিন প্রস্তুত করে থাকবো। তাহলে ফসফরাস হ্যালাইড সাধারণত দু প্রকার হয়ে থাকে মেইনলি। তাহলে ফসফরাস হ্যালাইড কি হতে পারে, হয় তাহলে কি হতে পারে PCl3, ঠিক আছে, বা PCl3 Cl বলছি না, এরপর ধরে PX3 ফরম্যাটে থাকতে পারে, আর একটা সাধারণত হচ্ছে কি PX5, এই দুটো ফরম্যাটে থাকতে পারে। ঠিক আছে, এটা সাধারণত তিনটে হ্যালোজেন পরমাণু আছে, এটা ট্রাই ফসফরাস ট্রাইহ্যালাইড, আর যদি পাঁচটা আছে সেটা আমরা কি বলতে পারি না, পেন্টাহ্যালাইড বলে থাকি। তাহলে প্রথম আমরা কি করে থাকবো না, ক্লোরো অ্যালকেন তৈরি করব। তাহলে কিভাবে একটা করি, তাহলে প্রথম আমরা একটা জেনারেল হচ্ছে কি নিয়েছি না, ROH অ্যালকোহল প্লাস ওর সঙ্গে আমরা কি করছি না, PCl3 দিয়ে দিয়েছি। আমরা কত অণু অ্যালকোহলিনে লাগবে, 3 অণু লাগবে। লাগলে এটা যদি বিক্রিয়া করাও তাহলে কি উৎপন্ন হয়ে থাকবে না, আমাদের উৎপন্ন হয়ে থাকবে 3RCl প্লাস হচ্ছে কি H3PO3 উৎপন্ন হবে। এবার এটা তো আমি লিখে দিলাম, তোমাদের কি হচ্ছে কি 3ROH প্লাস PCl3 বিক্রিয়া করে হচ্ছে 3RCl প্লাস H3PO3 উৎপন্ন হচ্ছে। কিন্তু এটা কিভাবে উৎপন্ন হচ্ছে তার জন্য আমাদের দরকার হচ্ছে কি মেকানিজম। তাহলে একটু মেকানিজমটা হালকা করে দেখে নেন কি হয়। অ্যাকচুয়ালি আমরা লিখছি দেখো,
ও এইচ প্লাস পি সিএল3 কে এরকম ভাবে একটু এক্সপান্ড ফর্মে নিচ্ছি। দেখ এর অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, ওই লোন পেয়ার দেখি হচ্ছে কি ফসফরাস অ্যাটাক করবে, অ্যাটাক করলে একটা সিএল পরমাণু হচ্ছে কি বেরিয়ে চলে যাবে। তাহলে বেরিয়ে চলে গেলে তার প্রোডাক্টটা কি উৎপন্ন হচ্ছে না আর ও নিচের দিকে এইচটা লিখছি, এখানে সাধারণত কি করছি পি সিএল সিএল, এখানে সাধারণত যেহেতু লোন পেয়ারটা দিয়ে দিছিল এর মাথায় কি চার্জ থাকবে প্লাস চার্জ থাকবে, আর একটা ভেঙে সিএল বেরিয়ে চলে গেল সিএল তাহলে মাইনাস। এইবার কি করে থাকবে অক্সিজেন একটা তীব্র তড়িৎাত্মক মৌল, তাহলে অক্সিজেনের মাথায় কি চার্জ আছে প্লাস চার্জ আছে, ওই প্লাস চার্জটা ও কখনোই হচ্ছে কি প্লাস চার্জ দিয়ে সাধারণত স্টেবল ফর্মে থাকতে পারবে না। তার জন্য কি হবে এই সিএল পরমাণুটা এই আর কে অ্যাটাক করবে, অ্যাটাক করলে এটা খুলে পড়বে। তাহলে তখন কি উৎপন্ন হয়ে থাকবে না উৎপন্ন হয়ে থাকবে আর সিএল প্লাস কি হয়ে থাকবে, এখানে উৎপন্ন হয়ে থাকবে এইচ ও পি সিএল সিএল উৎপন্ন হয়ে থাকবে। ঠিক আছে, এরপরেও সাধারণত আমরা যদি দেখে থাকি কি এরপরেও সাধারণত সেম টাইপের এখনো দুটো হচ্ছে কি একই রকম সাধারণত দুটো কি লাগবে না দুটো হচ্ছে কি আরও এক্স লাগবে। আমি উপর দিকে লিখছি দেখো ওই যে উৎপন্ন হয়েছে কি উৎপন্ন হয়েছে না অপর একটা আবার কি থাকবে অ্যালকোহল গ্রুপ আর ও এইচ প্লাস সাধারণত উৎপন্ন হচ্ছে এইচ ও পি সিএল সিএল সিএল। এবার হচ্ছে একই রকম এই লোন পেয়ারটা আছে, লোন পেয়ারটাতে ফসফরাস অ্যাটাক করবে আবার সিএল বেরিয়ে চলে যাবে, বেরিয়ে গেলে সাধারণত কি উৎপন্ন হবে আর ও নিচের দিকে এইচটা লিখছি এখানে প্লাস এটা সাধারণত পি এদিকে ও এইচ থাকলো এদিকে একটা সিএল থাকবে, এখানে যে সিএল মাইনাসটা আছে সেই একই রকম এটা করবে এটা খুলে যাবে, খুলে যে কি উৎপন্ন হবে খুলে যে তোমার উৎপন্ন হচ্ছে কি সেই একই আর সিএল প্লাস সাধারণত কি থাকবে না পি ও এইচ আর একটা সাধারণত সিএল থাকে। আবার যদি এখানে সাধারণত হচ্ছে কি করে থাকো না আর ওএইচ দাও সেই একই রকম জিনিস এসে থাকবে, তাহলে যে উৎপন্ন হয়ে যাবে আর সিএল প্লাস সাধারণত হচ্ছে পি ও এইচ এটা OH আর এদিকে সাধারণত আরেকটা OH, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি না H3PO3। এই হলো আমাদের হচ্ছে কি না POCl3 দ্বারা PCl5 দ্বারা হচ্ছে কি অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে হ্যালো অ্যালকিনের প্রস্তুতের হচ্ছে কি মেকানিজম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের যেটা করতে হবে থাকবে তোমরা যে বলেছিলাম PCl5, তাহলে আমরা PCl3 যেটা করেছি এবার PCl5 টা করতে হবে। এই PCl5 এর আগে রিঅ্যাকশনটা দেখে নেই, PCl5 প্লাস সাথে কি করে থাকবে না ROH, এটা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করবে কি উৎপন্ন করবে না RCl প্লাস হচ্ছে কি POCl3 প্লাস HCl উৎপন্ন হবে। তাহলে এরও মেকানিজম আছে, এরও মেকানিজমটা দেখতে হবে কেমন হয় মেকানিজমটা। তাহলে কি না আমরা ROH কে লিখে দিচ্ছি ROH প্লাস PCl5 কে কিভাবে লিখছি দেখো Cl 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 উপর দিকে একটা Cl দিয়ে দিচ্ছি, এর মাথায় লোড পেয়ার আছে যখন এটা করবে তখন একটা Cl বেরিয়ে চলে যাবে, বেরিয়ে চলে গেলে সাধারণত কি উৎপন্ন করে থাকবে না RO নিচের দিকে H টা লিখে উপরে সাধারণত প্লাস লিখে দিলাম আর এটা সাধারণত P Cl 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 Cl। তাহলে একটা Cl বেরিয়ে চলে গেছিল বলে এটা সাধারণত কি অবস্থায় থাকবে Cl মাইনাস থাকবে। এবার একটাই কথা এই অক্সিজেন একটা তীব্র তড়িৎাত্মক মৌল ওর মাথায় প্লাস তার নিয়ে কখনো স্টেট অফ ফর্মে থাকতে পারবে না, তার জন্য কি হবে মাইনাসটা এটা করবে, এটা করলে এই বন্ধটা এখানে পড়বে, পড়লে একটা Cl বেরিয়ে চলে যাবে, বেরিয়ে চলে গেলে তখন কি উৎপন্ন হয়ে থাকবে দেখো তখন উৎপন্ন হয়ে থাকবে আরটা চলে যাচ্ছে, তখন উৎপন্ন হচ্ছে কি O প্লাস ডবল বন্ড সাথে হচ্ছে কি P নিচে থেকে এটা H থাকবে P এখানে থেকে Cl 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 প্লাস সাথে উৎপন্ন যাবে আর Cl উৎপন্ন হয়ে যাবে। এরপর একটা কথা যে এর মাথায় এখন প্লাস চার্জ আছে আর একটা সাথে আবার একটা Cl মাইনাস একটা Cl মাইনাস বেরিয়ে চলে গেছে, তাহলে এখন তো অক্সিজেনের মাথায় প্লাস চার্জটা রয়ে গেছে, এখন অক্সিজেনের মাথায় প্লাস চার্জটা রয়ে গেছে, তাহলে প্লাস চার্জটাকে যে কোনো একটা রিমুভ করতে হবে স্টেবিলিটি দেবে, তাহলে এই Clটা কি করবে এই হাইড্রোজেনটাকে ধরবে তাহলে এই বন্ডটা এখানে পড়বে, তাহলে তখন উৎপন্ন হবে কি না P ডবল বন্ড O এদিকে হচ্ছে কি Cl 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 প্লাস বন্ড হচ্ছে কি HCl, তাহলে এই কেমন হলো প্লাস হচ্ছে কি মেকানিজম। তাহলে এটা কি দিয়ে হলো না PCl5 থাকবে। এরপরে আমরা কি ক্যালসিয়ামটা ক্লোরো তৈরি করলাম, একরকম আমরা কি করব ব্রোমো বা আয়োডো তৈরি করব। তবে এখানে একটা বড় ব্যাপার ওটা পরে আগে বলতে পারি
যে ব্রোমো বা আয়োডো তৈরি করার ক্ষেত্রে প্রথম হচ্ছে যে পি Br3, ঠিক আছে, আরেকটা হচ্ছে কি PI3। তোমরা ভালো করে জানো যে ব্রোমিন বা আয়োডিন পর্যায়ক্রমে অপেক্ষাকৃত অনেক নিচের দিকে অবস্থান করে। তাহলে নিচের দিকে অবস্থান করার জন্য Br বা আয়োডিনের আকার সাধারণত অনেকটা বড় হয়ে যায়। তাহলে আকার বড় হয়ে গেলে তার কি, তাহলে সহজে এগুলো হচ্ছে ফসফরাস তুলনামূলক আকার কম ছোট, আর একটা সাধারণত হচ্ছে কি বড় আকার। তাহলে সিম্পল ব্যাপার, একটা বড় পার্টিকেলের সঙ্গে একটা ছোট পার্টিকেল সহজে হচ্ছে কি ম্যাচ আপ বা ওভারল্যাপ করতে পারে না। ওই জন্য ওই কম্পাউন্ড দুটো যে Br3 বা PI3 এগুলো সাধারণত স্টেবল যৌগ না। তাহলে স্টেবল যৌগ না মানে কি হলো, দুস্থিত যৌগ মানে সহজে কি তোমরা দেখে দিলে ওইগুলো ভেঙে যাবে। ওই জন্য যখন আমরা Br3 বা PI3 দিয়ে যখন হচ্ছে অ্যালকোহল ট্রিটমেন্ট করব, তখন সদ্য প্রস্তুত মানে সঙ্গে সঙ্গে প্রস্তুত করতে হবে, কিন্তু করতে হবে না PBr3 বা PI3 সঙ্গে সঙ্গে প্রস্তুত করে সেটাকে আমাদের কি করতে হবে, অ্যালকোহলের সঙ্গে ট্রিট করতে হবে। যেমন আমরা কি করতে পারি, এই P4 প্লাস 6Br2 এটা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কি করবে না, বিক্রিয়া করে 4PBr3 উৎপন্ন করবে। একই রকম যে আমরা করে থাকি P4 প্লাস নাম হচ্ছে 6I2, এটাও পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কি করবে না 4PI3 তৈরি করে থাকে। ঠিক আছে, তাহলে এটা সদ্য প্রস্তুত তৈরি করে এইবার আমরা পরে কি করব না, ওর পরে আমরা কি করে থাকবো, এটা তৈরি করে সঙ্গে সঙ্গে ওর মধ্যে কি করব, অ্যালকোহল চালনা করব। আর ওই প্লাস নাম কি করছি না PBr3, তাহলে PBr3 দিলে তাহলে কি উৎপন্ন হয়ে থাকবে না RBr উৎপন্ন হয়ে থাকবে। একই রকম যদি আমরা আয়োডিন যেটা হচ্ছে PBI3, তাহলে ওটা যদি করে থাকি একই জিনিস হয়ে থাকবে। এখানে সাধারণত কত লাগছিল, অ্যালকোহলটা 3 অণু লাগছিল, একই রকম 3 অণু। আর OH প্লাস যদি আমরা হচ্ছে কি না PI3 যদি দিয়ে দিই, তাহলে সেটা উৎপন্ন হয়ে থাকবে কি না I তৈরি হয়ে থাকে। এইভাবে তৈরি হবে। এইবার একটা এখানে কেস, কি কেস না, আমরা কিন্তু যখন ক্লোরেশন করেছিলাম বা ক্লোরো অ্যালকেন তৈরি করেছিলাম, তখন আমরা সাধারণত কি করেছিলাম না, তখন আমরা করেছিলাম যে PCl5 দ্বারা সাধারণত ট্রিট করেছিলাম। কিন্তু এখানে PCl, এখানে সাধারণত আমরা কিন্তু কি করতে পারি না, PBr5 বা PI5 এটা দিয়ে ট্রিট করতে পারি না। তার কারণ এই ফসফরাস আর ব্রোমিন বিক্রিয়া করে কখনোই PBr5 বা আয়োডিনের সাথে একই রকম হচ্ছে কি PI5 গঠন করতে পারে না। একটু আগে তোমাদেরকে বললাম, কি বলো দেখি না, বললাম যে আয়োডিন আর ব্রোমিনের আকার সাধারণত অনেক বড় হওয়ার জন্য ফসফরাসের চতুর্দিকে ও তিনটাকে মিনিমাম 3টা বিআর বা 3টা আয়োডিন কে হচ্ছে কি স্থান দিতে পারে, কিন্তু 3টার অধিক কখনো হচ্ছে 5টা বা 4টা দিতে পারে না। ওই জন্য এই জন্য কখনো ফর্মই করে না, অর্থাৎ তৈরি হয় না। তাহলে না তৈরি হলে সাধারণত আমরা ওটাকে আমরা অ্যালকোহলের সঙ্গে কিভাবে ট্রিট করব, ওই জন্য সাধারণত কি থাকবে না, পেন্টাহেলাইড দিয়ে কখনো ব্রোমো বা সাধারণত আয়োডো আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারবো না। এরপরে আমাদের নেক্সট জিনিসটা আছে থাইনাইল ক্লোরাইড ট্রিটমেন্ট করে আমরা কি তৈরি করে থাকবো না, হ্যালোঅ্যালকেন তৈরি করব। তাহলে থাইনাইল ক্লোরাইডের সঙ্গে কি SOCl2, তাহলে এটাকে কিভাবে হচ্ছে দেখো না, অ্যালকোহল সিম্পল একটা জেনারেল অ্যালকোহল ROH প্লাস সাধারণত আমরা কি করছি না SOCl2, এটার সঙ্গে বিক্রিয়া করালে উৎপন্ন হয়ে থাকবে না RCl প্লাস SO2 প্লাস HCl উৎপন্ন হবে। ঠিক, এবার তাহলে এটাও একটু মেকানিজম দেখে দেখি কিভাবে হচ্ছে। মেকানিজমটা একদম সিম্পল, দেখো ROH প্লাস SO2টা লিখছি, এদিকে ডবল SO2 লিখছি কি না ডবল বন্ড OS, এখানটা সামনে একটা Cl, এখানটা একটা Cl। তো এই যে তোমার লোন পেয়ার আছে, লোন পেয়ার যে সালফার অ্যাটাক করবে, এটা করলে একটা সামনে Cl বের চলে যাবে। বেরিয়ে গেলে সামনে কি হবে না RO, নিচের দিকে H, এখানটা প্লাস দিলাম, এখানে সামনে S, একটা থাকে ডবল বন্ড O, একটা সামনে Cl। এইবার প্লাস একটা Cl মাইনাস উৎপন্ন হয়েছিল, সেই আগের কনসেপ্ট অক্সিজেনের মধ্যে প্লাস আছে, কখনোটা স্টেবিলিটি হবে না। তাহলে এইটা কি করবে, এটা লাগলে সাধারণত এই বন্ডটা এখানে যে পড়লো, পড়লে এটা Cl বের চলে গেল। তাহলে কি উৎপন্ন হচ্ছে, আমি উপরে লিখছি, দেখো কি উৎপন্ন হচ্ছে না, উৎপন্ন হচ্ছে আর Cl উৎপন্ন হয়ে গেল, প্লাস এখানে এটা উৎপন্ন হয়ে থাকবে H1 বন্ড ও ডবল বন্ড F ডবল বন্ড O, এখানটা মত হচ্ছে কি প্লাস থাকবে, আর একটা হচ্ছে কি প্লাস Cl মাইনাস বেরিয়ে চলে যাবে। Cl এই প্লাস চার্জটাকে মিনিমাইজ করার জন্য এখানে হচ্ছে কি এই Clটা এটা করবে না, খুলে গেল। তাহলে আলটিমেটলি কি উৎপন্ন হবে না HCl
প্লাস কাউন্ট হচ্ছে কি SO2 উৎপন্ন হচ্ছে। এই কারণে আমাদের টোটাল এখানে এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, তার কারণ এই বিক্রিয়াটা একটু আগে আমি বললাম, দেখলেই বুঝতে পারবেন কি বিক্রিয়াটা ছিল না। বিক্রিয়াটা টোটাল বিক্রিয়াটা ছিল এই যে R ও H প্লাস কাউন্ট কি থাকবে আর SO Cl, এটার সঙ্গে বিক্রিয়া করলে সাথে উৎপন্ন হচ্ছে কি RCl প্লাস HCl প্লাস SO2। তাহলে সালফার ডাইঅক্সাইড একটা গ্যাস আর HCl একটা গ্যাস। তাহলে এই প্রসেসটা সবচেয়ে উপকারী বা সবচেয়ে সুবিধাজনক একটা প্রসেস। কি প্রসেস? এই প্রক্রিয়াটা আমরা হচ্ছে কি হ্যালোজেন প্রসেস করতে পারবো। তার কারণ কি এখানে হচ্ছে HCl আর SO2 দুটোই গ্যাস হওয়ার জন্য সিস্টেম থেকে এগুলো সাধারণত উড়ে চলে যায়। উড়ে চলে গেলে তাহলে আমরা বিশুদ্ধ আমরা কি করতে পারবো না, বিশুদ্ধ হচ্ছে কি হ্যালোজেনটা পাবো। এর জন্য আমরা কোনো আলাদা কোনো হচ্ছে কি পিউরিফিকেশন মেথড ইউজ করতে হবে না। ওই জন্য এইভাবে তৈরি করা আমাদের সব থেকে ভালো আর সব থেকে লো খরচে এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা খুব ভালো ইম্পর্টেন্ট বিক্রিয়া, তোমরা ভালো করে রাখবে। এরপরে আমরা যেটা করে থাকবো সেটা ফিঙ্কেনস্টাইন রিঅ্যাকশন। ফিঙ্কেনস্টাইন রিঅ্যাকশনটা লাস্ট একটা বিনিময় রিঅ্যাকশন, দেখো হচ্ছে ফিঙ্কেনস্টাইন রিঅ্যাকশন। ফিঙ্কেনস্টাইন রিঅ্যাকশন, খালি ফিঙ্কেনস্টাইন রিঅ্যাকশনটা কি দেখো, ফিঙ্কেন একটা আমরা কি করে থাকবো CH3 CH2 Br প্লাস NaI, এটা কি মিডিয়ামে করব? অ্যাসিডন মিডিয়াম। অ্যাসিডন মিডিয়াম মানে CH2CO CH3, এটা একটা হচ্ছে সলভেন্ট। অ্যাসিডনটা কি হিসাবে দেওয়া হচ্ছে? একটা সলভেন্ট হিসাবে ইউজ করা হচ্ছে। তাহলে এটা জাস্ট একটা বিনিময় বিক্রিয়া। বিনিময় বিক্রিয়া কি থাকবে? এখানে দেখো এই যে কম্পাউন্ডটাতে হ্যালোজেন পরমাণুটা Br আছে আর এখানে কম্পাউন্ডটা হচ্ছে কি I আছে। তাহলে কি হবে? বিনিময় মানে কি এর জায়গায় চলে যাবে, সে তার জায়গায় চলে যাবে। অ্যাকচুয়ালি Brটা ওই আয়োডিনের কাছে বসে যাবে আর আয়োডিনটা এখানে চলে আসবে। তাহলে কি উৎপন্ন হয়ে থাকবে? উৎপন্ন হয়ে থাকবে তোমার CH3 CH2I প্লাস NaBr। এই বিক্রিয়াটা কি সাধারণত আমরা হচ্ছে কি ফিঙ্কেনস্টাইন রিঅ্যাকশন। এখানে কি হয়? কিছুই নয়, শুধু হ্যালোজেন পরমাণুগুলো কি হয়ে থাকে না একে অপরের সাথে স্থান বিনিময় করে যায়। স্থান বিনিময় করে কারণ আমরা কি করতে পারি? বিভিন্ন প্রকারের হ্যালোজেন প্রসেস করতে পারবো। এরপরে নেক্সট একটা প্রসেস, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন না আমাদের শর্ট রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন? শর্ট শর্ট রিঅ্যাকশন। যত নেম রিঅ্যাকশন পড়বে সবই ইম্পর্টেন্ট, এটা সবসময় তোমরা জেনে রাখবে। শর্ট রিঅ্যাকশনটা কি না, শর্ট রিঅ্যাকশনটা আমি তোমাদেরকে প্রথমেই বলে গিয়েছিলাম যে আমরা অত সহজে ক্লোরোঅ্যালকেন প্রস্তুত করতে পারি না, কিন্তু শর্ট রিঅ্যাকশনটা একটা সুবিধাজনক বা একটা সবচেয়ে ভালো প্রসেস কি না ক্লোরোঅ্যালকেন প্রস্তুত করা। এখানে এই রিঅ্যাকশনটা করার জন্য কয়েকটা রিএজেন্ট পার্টিকুলার রিএজেন্ট আছে, যেমন সেই রিএজেন্টগুলো লিখছি দেখো Ag2F2, তারপরে কি থাকবে AsF3 Ag F3, এরকম কয়েকটা সাথে হচ্ছে কি রিএজেন্ট। এই রিএজেন্ট দ্বারা সাথে ট্রিট করে তাহলে আমরা কি করতে পারি না ক্লোরোঅ্যালকেন তৈরি করতে পারি। একটা জেনারেল एग्जांपल লিখছি দেখো, রিঅ্যাকশনটা দিলেই বুঝতে পারবে যে CH3 CH2 Cl2 Cl কত অণু নিয়েছি? 2 অণু নিয়েছি। এবার ওখানে আমরা কি দ্বারা ট্রিটমেন্ট করছি না Ag2Cl হচ্ছে Ag2F2। তাহলে এটা দ্বারা যদি বিক্রিয়া করান তাহলে এখানেও সেই একই রকম ফিঙ্কেনস্টাইন রিঅ্যাকশন যেটা হচ্ছে তার মতই হচ্ছে। এখানে যে ক্লোরিন পরমাণুটা আছে ওই F পরমাণু দ্বারা শুধুমাত্র কি হয় প্রতিস্থাপন হয়ে যাবে। তাহলে প্রতিস্থাপন হয়ে যে কি উৎপন্ন থাকবে না 2CH3CH2F প্লাস ভাবে উৎপন্ন থাকবে কি না Ag2Cl2। এটাই হচ্ছে কি শর্ট রিঅ্যাকশন। তাহলে এই প্রসেস আমরা কি করতে পারি না ক্লোরোঅ্যালকেন প্রস্তুত করতে পারি। খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে রাখবে। যেখানে আমাদের ট্রান্সফরমেশন করার জন্য আমরা ক্লোরোঅ্যালকেন তৈরি করতে হবে, তখন আমরা কি করে থাকবো? এই শর্ট রিঅ্যাকশনটা ইউজ করে থাকবো। চলো এরপরে আমাদের শেষ রিঅ্যাকশন আর যেটা আছে সেটা কি না সেটা হচ্ছে হুন-স্টিকার রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন? হুন-স্টিকার রিঅ্যাকশন। এই হুন-স্টিকার রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ থেকে আমরা তৈরি করে থাকি। হুন-স্টিকার রিঅ্যাকশন দেখো হুন-স্টিকার রিঅ্যাকশন। তাহলে রিঅ্যাকশনটা আমি দেখি, তারপর পরে আমরা তার মেকানিজমটা দেখাচ্ছি। হুন-স্টিকার রিঅ্যাকশনটা কি না আমরা কি বললাম? কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ, তাহলে কি RCOOH
এটা কার্বক্সিলের সিলভার লবণ, ওর সঙ্গে আমরা কি দিচ্ছি না Br2 কি দিচ্ছি ব্রোমিন, সঙ্গে হচ্ছে কি মিডিয়াম দ্রাবক হিসাবে কি ব্যবহার করছি কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করলে এখানে উৎপন্ন হয়ে থাকবে কি থাকবে না RBr প্লাস CO2 প্লাস সাথে কি থাকবে AgBr উৎপন্ন হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে এইবার আমাদের ব্যাপার এইটা কি করে হয়েছে, এই রিঅ্যাকশনটা হয় কি মেকানিজম দ্বারা, রেডিক্যাল মেকানিজম দ্বারা। কি রেডিক্যাল মেকানিজম, তাহলে রেডিক্যাল মেকানিজমটা কি হচ্ছে সেটা দেখো, এটাই মুছে দিচ্ছি মেকানিজমটা লেখা আছে এটা মুছে দিচ্ছি। দেখো মেকানিজমটা কি হয় রেডিক্যাল মেকানিজম, তাহলে প্রথমে আমরা যে কার্বক্সিলিক অ্যাসিডটা ছিল ওটা বলছি RC ডবল বন্ড O এখানটা হচ্ছে Ag, তাহলে Ag এখানে যে বন্ডটা আছে এই বন্ডটা করার জন্য অবশ্যই দুটো ইলেকট্রন দরকার, ওই দুটো ইলেকট্রনের একটা ইলেকট্রন এদিকে চলে যাবে আর একটা ইলেকট্রন ওই দিকে চলে যাবে, দিয়ে কি উৎপন্ন হচ্ছে দেখো এখানে উৎপন্ন হয়ে থাকবে RC ডবল বন্ড O, এটা হচ্ছে O ডট প্লাস সাথে কি থাকবে Ag ডট উৎপন্ন হবে। এই হলো তাহলে ফার্স্ট পার্ট। এরপর সেকেন্ড ধাপে কি হচ্ছে দেখো না ওই যে RC ডবল বন্ড O ডটটা উৎপন্ন হচ্ছে ওটা কিন্তু জেনারেট করবে, ঠিক এই যে একটা ইলেকট্রন এই জায়গাটায় পড়বে, পড়লে এখান থেকে বেরিয়ে এটা বেরিয়ে চলে যাবে, তাহলে উৎপন্নটা কি হয়ে থাকবে, উৎপন্ন হবে R ডট প্লাস সাথে হচ্ছে কি CO2 উৎপন্ন হবে। এরপর সেকেন্ড কাজ কি ওই যে R ডট উৎপন্ন হয়েছে আর এই দুটো ঠিক আছে, এরপরে Br যে আছে ওই Br-টাকে আমরা Br2 কে আমরা কিভাবে লিখছি Br এইভাবে লিখছি, এখানে হচ্ছে কি দুটো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন এইদিকে চলে আসবে আর একটা ইলেকট্রন এইদিকে চলে আসবে, চলে যে স্থান থেকে উৎপন্ন হবে 2Br ডট উৎপন্ন হবে, কি উৎপন্ন 2Br ডট উৎপন্ন হচ্ছে, ওই যে 2Br ডট একটা R ডট আর প্লাস আরেকটা হচ্ছে কি Br ডট, এটা পরস্পরের সঙ্গে লেগে যে স্থান থেকে থাকবে আর Br তৈরি হয়ে থাকবে, আর কি আরেকটা হচ্ছে কি Ag ডট আছে প্লাস আরেকটা Br ডট আছে, ওই দুটো লেগে যে স্থান কি হতে থাকবে AgBr তৈরি হবে। তাহলে আমাদের তিনটে প্রোডাক্ট উৎপন্ন হয়েছিল, একটা স্থান তো AgRBr, একটা হচ্ছে AgBr আর একটা CO2, তাহলে লাস্টে ফিনিশিং এই যে মেকানিজম দেখলাম এই তিনটা প্রোডাক্ট উৎপন্ন হলো। এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, পুরো একদম মোস্ট একার রিঅ্যাকশন কি বা কাকে বলে সেটাই 2 নম্বর কোশ্চেন এসে যেতে পারে, ওই জন্য এই রিঅ্যাকশনটা ভালো করে করবে। এইবার এই রিঅ্যাকশনটা আরেকটা হচ্ছে অক্সিডেশন কেস বা এক্সোথর্মাল কেসও আছে, সেই কেসটা একটু ভালো করে দেখো। Br-টা হচ্ছে কি না Br-টা হ্যালোজেন, তাহলে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে আমরা যদি কি করে থাকি কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে যদি আয়োডিন দ্বারা ট্রিটমেন্ট করে থাকি তাহলে সেম টাইম রিঅ্যাকশন হবে, কিন্তু ওটা ওই হোমচিটার রিঅ্যাকশনের কনসেপ্টকে বোরোডিন কাজে লাগিয়ে সাধারণত আয়োডিন দ্বারা ট্রিটমেন্ট করে কি করতে চেয়েছিল ওই সেম রিঅ্যাকশনটাই করতে চেয়েছিল, কিন্তু দেখেছে কি দেখেছিল তখন সাধারণত ওই কি উৎপন্ন হচ্ছে না RBr বা RI উৎপন্ন হচ্ছে না, উৎপন্ন না হয়ে এখন তো অনেক কি উৎপন্ন হচ্ছে না এস্টার উৎপন্ন হয়ে যাচ্ছে, কি উৎপন্ন হয়ে যাচ্ছে এস্টার উৎপন্ন হচ্ছে। তাহলে সেই রিঅ্যাকশনটা একটু দেখা যাক, এখানে আগে সাধারণত আমরা কি এক অনু নিয়ে কাজ করছি, সাধারণত দু অনু নিতে হবে, দু অনু দিয়ে এই রিঅ্যাকশনটা করলে সাধারণত কি হয়ে থাকবে না RC ডবল বন্ড O R প্লাস কি থাকবে না প্লাস CO2 প্লাস সাধারণত কি থাকবে 2Ag আই উৎপন্ন হচ্ছে, এইটা হচ্ছে রিঅ্যাকশন। তখন এই রিঅ্যাকশনটা যেহেতু বোরোডিন কাজ করেছিল তখন এটা আমরা করে দেব হোম বোরোডিন রিঅ্যাকশন। ঠিক আছে, এরও মেকানিজমটা একটু ভালো করে দেখে নাও কি হয়ে থাকে, এরও মেকানিজমটা কেন দেখা দরকার, তার কারণ রিঅ্যাকশনটা প্রোডাক্টটা চেঞ্জ হয়ে গেছে, আর প্রোডাক্টটা কেন চেঞ্জ হয়েছে তোমরা এমনি দেখে কিন্তু বুঝতে পারবে না মেকানিজম না দেখে। তাহলে মেকানিজমটা কি দেখো এগুলো হচ্ছে একই রকম ডট মেকানিজমই যায়, তাহলে আমরা দু অনু কি করছি ওই RC ডবল বন্ড O এখানটা হচ্ছে কি Ag, তাহলে এখানেও সেই একই রকম দুটো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন এদিকে চলে গেল একটা ওইদিকে চলে গেল, তাহলে কি উৎপন্ন হবে 2RC ডবল বন্ড O, এটা হচ্ছে কি O ডট প্লাস সাধারণত হচ্ছে কি 2Ag ডট উৎপন্ন হবে। এরপরে পরের স্টেপে সাধারণত কি হবে ওখানে দুটো যে RCO ডট উৎপন্ন হচ্ছে ওর মধ্যে আমরা কতগুলো নেব একটা নেব, দেখো কি নিচ্ছি RC ডবল বন্ড O ডট, তাহলে এই যে একটা ডট এইটা সাধারণত একই রকম এখানে পড়বে, পড়লে সাধারণত এটা বেরিয়ে চলে যাবে, বেরিয়ে গেলে সাধারণত কি উৎপন্ন হবে R ডট প্লাস সাধারণত হচ্ছে কি CO2। এরপরে নেক্সট স্টেপে কি উৎপন্ন হবে না ওই যে একটা এখন একটা যে RC ডবল বন্ড পড়ে আছে ডবল বন্ড O, এটা হচ্ছে O ডট প্লাস সাধারণত হচ্ছে কি R ডট, তাহলে এই দুটো পরস্পরের সঙ্গে লেগে যাবে, লেগে যে তৈরি হয়ে থাকবে সাধারণত কি না RC ডবল বন্ড O আর উৎপন্ন হয়ে যায়, তাহলে এস্টার তৈরি হচ্ছে, আর একটা শুধু
কাজ বাকি আছে, তাহলে কি থাকবে I2 ভেঙে যে সাধারণত কি করে থাকবে 2i ডট উৎপন্ন হয়ে যাবে, আর সেখানে প্রথমে হচ্ছে 2ag ডট উৎপন্ন হয়ে আছে, তাহলে 2ag ডট প্লাস 2i ডট এই দুটো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সাধারণত কি থাকবে 2agi উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে এই গেল সাধারণত হচ্ছে আমাদের কি না হুলস্টিকার বিক্রিয়া। এরপরে আমাদের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে সাধারণত কি না প্রপার্টি হ্যালো অ্যালকেনের সাধারণত প্রপার্টি সাধারণত ধ্রুবক হতে পারে, একটা কেমিক্যাল প্রপার্টি আর সাধারণত ফিজিক্যাল প্রপার্টি। আগে শুধু তোমাদের আমি কি বলে থাকবো না ফিজিক্যাল প্রপার্টিটাই বলে থাকবো, নেক্সট ক্লাসে সাধারণত তোমাদের কি থাকবে না কেমিক্যাল প্রপার্টিটা আলোচনা হবে। ফিজিক্যাল প্রপার্টিটা কি একদম সিম্পল, কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। ফার্স্ট কি না অবস্থা, তাহলে অবস্থাটা কি থাকবে না স্টেট ফিজিক্যাল প্রপার্টি প্রথম হচ্ছে কি বলছিলাম স্টেট, তাহলে স্টেটটা কি হবে দেখো স্টেটটা কিছুই নয়, যদি কার্বন সংখ্যা ওই হ্যালো অ্যালকেনের কার্বন সংখ্যা C1 থেকে C4 হয়, তাহলে C1 থেকে যদি 4 হয়ে থাকে সেটা জেনারেলি সাধারণত কি হয়ে থাকে না গ্যাস হয়, কি হয় সেই হ্যালো অ্যালকেন হচ্ছে কি গ্যাস হয়ে থাকে। যদি C4 থেকে আপ টু কত থাকে C18 পর্যন্ত হয়ে থাকে, তাহলে সেগুলো কি থাকবে লিকুইড হয়ে থাকে, লিকুইড। আর লিকুইড যে হয় লিকুইডের সাধারণত কিছু লিকুইড আছে তার হচ্ছে কি না এটা কালারলেস হয়, গ্যাসগুলো অবশ্যই কালারলেস, আর হচ্ছে মানে ওদের কোনো হচ্ছে কি গন্ধও থাকে না, কিন্তু লিকুইডগুলো সাধারণত হচ্ছে কি হয়ে থাকে না ওদের কিছু ক্ষেত্রে পার্টিকুলার কিছু কম্পাউন্ড তার কিছু সময় কালার এসে থাকে, বেশিরভাগই কালারলেসই হয়, কিন্তু এদের ক্ষেত্রে কিছু সুইট স্মেল থাকে। আর যদি অ্যাভো C18 হয় কার্বন সংখ্যা, মানে 18টার কার্বনের যদি বেশি হয় সেগুলো অবশ্যই কি থাকে সলিডই হয়ে থাকে, মানে সবসময় সেগুলো কঠিন অবস্থায় থাকে। ঠিক আছে, এই গেল হচ্ছে স্টেট। তাহলে স্টেটের সঙ্গে সঙ্গে তোমাদের আমি কি বলে দিলাম গন্ধটা বলে দিলাম, ওদের গন্ধটা সাধারণত কি ওদের সাধারণত কোনো পার্টিকুলার সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে গন্ধ থাকে না, কিছু স্পেশাল কেস আছে তাদের হচ্ছে সাধারণত কিছু গন্ধ থাকে, যেমন তুমি ভালো করে জানো ক্লোরোফর্ম তো সাধারণত একটা কি বলো দেখি ক্লোরোফর্ম একটা হ্যালো অ্যালকেন, ওই হ্যালো অ্যালকেনের সাধারণত ক্লোরোফর্ম ভালো করে যাবে ওর সাধারণত গন্ধ থাকে একটা স্পেসিফিক, কিন্তু স্পেসিফিক কিছু কেস আছে যাদের কোনো হচ্ছে কি গন্ধ আছে, কিন্তু বেশিরভাগটাই সাধারণত বলতে পারি গন্ধ নেই। এরপরে যে আমরা বলেছি কালার, ও বেশিরভাগ কম্পাউন্ডের সাধারণত কালার বেশি হয়ে থাকে, কালারও সাধারণত বেশিরভাগ কম্পাউন্ডের সাধারণত কি হবে কালারলেস হয় না কালারলেস, বেশিরভাগ হ্যালো অ্যালকেনের কোনো কালার থাকে না। এরপরে আমরা যেটা করে থাকবো মেইন জিনিস, এটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি মেল্টিং পয়েন্ট আর হচ্ছে কি বয়েলিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট আর হচ্ছে কি বয়েলিং পয়েন্ট। তাহলে এবার প্রথমে একটা অনেকগুলো জিনিস আছে একটা করে আলোচনা করি। প্রথম কথা বলছি মিথেন একটা নিলাম, মিথেন থেকে তৈরি হয়ে থাকে সাধারণত কি থাকবে না মিথাইল ক্লোরাইড। তাহলে তোমাদের এই দুটো বলতে পারে এই মিথেন আর মিথাইল ক্লোরাইডের মধ্যে কার সাধারণত বয়েলিং পয়েন্ট বা পূর্ণাঙ্ক বেশি বা কার কম, বা তোমরা জানি বলতে পারো, কিন্তু এখান থেকে জানি বুঝতে পারা যাচ্ছে না কার কম কার বেশি, তবে তোমরা সবসময় জানবে সবসময় হচ্ছে কি হ্যালো অ্যালকেনটাই বেশি হয়ে থাকে, ওর হচ্ছে কি অ্যালকেনটার থেকে। তার কারণটা দেখো ওনে হাইড্রোজেন পরমাণুটা প্রস্তাবিত হয় কি দ্বারা না ক্লোরিন পরমাণু দ্বারা বা হ্যালোজেন পরমাণু দ্বারা সাধারণত প্রস্তাবিত হচ্ছে। তাহলে হ্যালোজেন পরমাণু যে কোনো হ্যালোজেন পরমাণু ঠিক আছে আণবিক ভরটা সাধারণত কি হয়ে থাকে বা পারমাণবিক ভরটা কার থেকে বেশি হয়ে থাকে হাইড্রোজেন থেকে বেশি, তাহলে অবশ্যই এই যৌগটার মাঝে যে আণবিক ভর বার করি বেশি হয়ে থাকবে হাই, আর এটা সাধারণত হচ্ছে কম হয়ে থাকবে। তাহলে কম হওয়ার জন্য সবসময় ভালো করে জানবে যাদের আণবিক ভর বা ভরটা বেশি তাদের বয়েলিং পয়েন্টটা বেশি হয়ে থাকবে, এই জন্য সাধারণত হচ্ছে এর বয়েলিং পয়েন্ট বেশি হবে আর এর বয়েলিং পয়েন্ট সাধারণত কি হয়ে থাকবে কম হয়ে থাকবে। চলো তাহলে আণবিক ভর যে আরেকটা তোমাদের একটা জেনারেল एग्जांपल দিচ্ছি সেটা দেখে তোমরা বুঝতে পারবে যে কি বলছি CH3 CH2Cl, তারপর আরেকটা কম্পাউন্ড দিয়েছি CH3 CH2 CH2Cl, আর আগে একটা কম্পাউন্ড দিলাম CH3Cl। তাহলে এখানে দেখো তিনটে কম্পাউন্ড দেয়া আছে, তাহলে এই তিনটে কম্পাউন্ডের প্রত্যেকটা ক্লোরিন আছে, কিন্তু দেখো এখানে শুধুমাত্র একটা কার্বন আছে, এখানে দুটো কার্বন আছে, এখানে তিনটে কার্বন আছে। তাহলে এখানে তিনটে কার্বন আছে, ওর অবশ্যই আণবিক ভরটা বেশি হবে, তাহলে বেশি হওয়ার জন্য এর কি থাকবে বিপি বা বয়েলিং পয়েন্ট বেশি হবে, এর কিছুটা কম হয়ে থাকবে, এর কি থাকবে সবথেকে কম। তাহলে এই ট্রেনটা দেখালে কি থাকবে ট্রেনটা হবে এরকম, তাহলে এটা ভালো করে মনে রাখবে। এরপরে আমি তোমাদের পরেরটা एग्जांपल দিচ্ছি, পরের एग्जांपलটা কি একটু আলাদা, জাস্ট একটু আলাদা। তাহলে কি হচ্ছে না CH3 একটা F দিচ্ছি, তারপর হচ্ছে CH3 Cl দিচ্ছি, তারপর CH3 Br দিচ্ছি। হ্যাঁ এটা দেখো এখানে সাধারণত কি আছে কি CH3 একই আছে,
শুধু চেঞ্জ হচ্ছে কি না, এখানে চেঞ্জ হচ্ছে হ্যালোজেন পরমাণু FCl-Br। তাহলে এখানেও একটু দেখে নাও যে এখানে সাধারণত F আছে, Cl আছে, Br আছে। তাহলে উপর থেকে নিচের দিকে নামলে তোমরা কি জানো আণবিক ভর বাড়বে না বাড়বে না? অবশ্যই বাড়বে। তাহলে অবশ্যই বাড়ার জন্য তাহলে এটা আণবিক ভর সবথেকে বেশি হবে এর কম তার এর কম। তাহলে যার আণবিক ভর বেশি তার সাধারণত হচ্ছে বিপি বা বয়লিং পয়েন্টও বেশি হয়ে থাকে। তাহলে সবচেয়ে বেশি হবে তার বেশ, এর কমটা হয়ে থাকবে এরকম। এরপরে আরেকটা ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট দিক, ব্রাঞ্চিং যদি থাকে অর্থাৎ পার্শ্ব শৃঙ্খল থাকে তখন কি হয়ে থাকে? একটা এক্সাম্পল নেই, CH3 CH2 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 Cl। আরেকটা সাধারণত কি হয়ে থাকবে CH3 CH CH CH3 CH2 Cl। আরেকটা জিনিস হয়ে থাকবে CH3 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 Cl। তাহলে এই তিনটে কম্পাউন্ড দেখো, এই তিনটে কম্পাউন্ড একই, এদের টোটাল যে আণবিক ভর দেখতে চাই এই তিনটে কম্পাউন্ড আণবিক ভর কিন্তু একই আছে, কারণ হাইড্রোজেন সংখ্যা, কার্বন সংখ্যা, ক্লোরিন সংখ্যা কি হচ্ছে কি একই আছে। তাহলে এই যে হাইড্রোজেন সংখ্যা, ক্লোরিন সংখ্যা আর হচ্ছে কি না হচ্ছে কি কার্বন সংখ্যা একই, তাহলে একই হওয়ার জন্য এদের আণবিক ভর বেশি একই। তাহলে আণবিক ভর একই হওয়ার জন্য এই তিনটে যৌগেরই সাধারণত বয়লিং পয়েন্ট একই হওয়া উচিত না উচিত নয়? একই হওয়া উচিত, কিন্তু একই হবে না। তার কারণটা কি ভালো করে দেখো, এটা সাধারণত স্ট্রেট আছে, এর কোনো পার্শ্ব শৃঙ্খল আছে না? নেই। এটা তুমি যে কোনো একটা যদি চেঞ্জ করে নাও তাহলে এটার সাপেক্ষে একটা পার্শ্ব শৃঙ্খল আছে, এখানে সাধারণত এটা স্ট্রেট চেঞ্জ, এটা স্ট্রেট চেঞ্জ ধরলে এটা সাধারণত দুটো পার্শ্ব শৃঙ্খল আছে। তাহলে সিম্পল ব্যাপার, যখন পার্শ্ব শৃঙ্খল আসবে তখন পার্শ্ব শৃঙ্খল আসা মানে ওর গঠনটা বা স্ট্রাকচারটা সাধারণত কি থাকবে গুলিয়ে যাবে, অর্থাৎ স্ট্রাকচারটা ছোট হয়ে যাবে। যত বেশি স্ট্রাকচার ছোট হয়ে যাবে ওর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমে যাবে, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমা মানে কি হবে থাকে ওদের হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস ফোর্স কমে যাবে। ভ্যান ডার ওয়ালস ফোর্স কমে যাওয়ার জন্য তাহলে কি থাকবে না ওদের বয়লিং পয়েন্টটা কমে যাবে। তাহলে এখানে সব থেকে বয়লিং পয়েন্ট তার বেশি হবে যার পার্শ্ব শৃঙ্খল সব থেকে কম থাকবে। তাহলে এখানে কোনো পার্শ্ব শৃঙ্খল নেই, তাহলে এটা যদি 1 নম্বর কম্পাউন্ড, এটা যদি 2 নম্বর কম্পাউন্ড, এটা সাধারণত আমরা 3 নম্বর কম্পাউন্ড ধরি, তাহলে এদের আমরা বয়লিং পয়েন্টের অর্ডারটা কি হবে না বয়লিং পয়েন্টের অর্ডারটা হবে 1 নম্বর গ্রেটার দেন 2 নম্বর গ্রেটার দেন 3 নম্বর। ঠিক আছে, এই জিনিসটা এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা করে রাখবে। আর একটা জিনিস আছে শুধু, সেটা হচ্ছে কি ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি দেখো, ইলেকট্রিসিটি যদি আমরা বলে থাকি তাহলে এই যে সমস্ত হ্যালো অ্যালকেন যে যৌগগুলো এটা কি তড়িৎ পরিবহন করবে? দেখো তড়িৎ পরিবহন করার জন্য আমাদের মেইন জিনিসটা যেটা দরকার সেটা হচ্ছে কি আয়নে বিদ্যুৎ হয়ে থাকে। এটা ভালো করেই জানো যে এই যে হ্যালো অ্যালকেন যে যৌগগুলো আছে ওগুলো সাধারণত হচ্ছে কি না সমযোজী যৌগ, তাহলে জৈব যৌগ। তাহলে জৈব যৌগ মানে ওদের প্রত্যেকটা আমরা বলতে পারো হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধন মানে তোমরা আগে থেকে এটাও জানো যে সমযোজী যৌগগুলো সাধারণত তড়িতের তাপ ও তড়িতের কুপরিবাহী, তাহলে ওরা তাপ তড়িৎ পরিবহন করতে পারে না পারেনি পারে না। তাহলে যেহেতু জৈব যৌগগুলো প্রত্যেকটা সমযোজী যৌগ হয় তাহলে সহজে ওটা হচ্ছে কি না আয়নে বিয়োজিত হতে পারবে না, আর আয়নে বিয়োজিত না হতে পারার জন্যই ওরা সাধারণত ভালো তড়িৎ পরিবহন করবে না করবে না। চলো এরপরে আরেকটা জিনিস আছে কি না হচ্ছে কি দাহ্য ধর্ম। দাহ্য ধর্ম মানে পোড়ানো, এগুলো হচ্ছে কি হাইড্রোকার্বন গুলো, হাইড্রোকার্বন আর হচ্ছে একটা CH3Cl। তাহলে অ্যালকেন থেকে যে হচ্ছে কি হ্যালো অ্যালকেনটা কিন্তু হচ্ছে এটা, তাহলে এটা সব সময় জানবে যে হাইড্রোকার্বন বা যে অ্যালকেন থাকবে ওদের দাহ্য ধর্মটা অপেক্ষাকৃত বেশি হবে, কিন্তু যে হ্যালো অ্যালকেনগুলো থাকবে ওদের অপেক্ষাকৃত কম হয়ে থাকবে। তাহলে কারা বেশি হয়ে থাকবে দাহ্য, যেটা হচ্ছে কি যে হ্যালো অ্যালকেনটা যে সাধারণত হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়েছে সেই হাইড্রোকার্বনটা বেশি দাহ্য, কিন্তু ওই হ্যালো অ্যালকেনটা কম। আরেকটা পয়েন্ট আছে দ্রাব্যতা। দ্রাব্যতা কি একটু আমি বললাম সাধারণত কি বলতো কি না এই হ্যালো অ্যালকেনগুলো প্রত্যেকটা জৈব যৌগ। তাহলে জৈব যৌগ হওয়ার জন্য সাধারণত কি লাগবে না সমযোজী যৌগ হয়। তাহলে সমযোজী যৌগগুলো আমরা ভালো করেই জানি যে ওগুলো সাধারণত হচ্ছে কি না জৈব দ্রাবকে দ্রবীভূত হতে। জৈব দ্রাবক আমরা কি বলতে পারি না জৈব দ্রাবককে বলতে পারি অ্যালকোহল, ঠিক আছে, আর ওই অ্যালকোহল বা ইথার, তাহলে আর ও ইথার, অ্যাসিটোন আর সি ডবল বন্ড ও, ঠিক আছে, আর অ্যাসিটোন, এই সমস্ত জৈব দ্রাবকই হলো দ্রবীভূত হয়ে থাকে। ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্তই থাক, নেক্সট ডেটে আমরা কি করে থাকবো কেমিক্যাল প্রপার্টি করে থাকবো।